আমি মিত্রজিৎ। আমি অ্যালকোহলিক অ্যানোনিমাসের একজন মেম্বার। তোমাদের সকলের সহযোগিতা এবং শুভকামনায় আজকে দিনটাও তোমাদের থেকে দূরে আছি, ভালো আছি, সুস্থ আছি। যারা আজকে বিগ বুক মিটিং এ উপস্থিত আছো সবাইকে আমার সান্ধ্যকালীন অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমরা গতদিন শেষ করেছি বিলের স্টোরি। তো আজকে কথা ছিল আমরা শুরু করব দেয়ার ইজ এ সলিউশন বা সমস্যার সমাধান নিশ্চয়ই আছে এই চ্যাপ্টার থেকে। তো সেটাই আজকে করছি, যতটা সম্ভব করব। তারপরে কিছু যদি প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই শুরু করা যায়। তো এই চ্যাপ্টারে আমরা দুটো শক্তি নিয়ে আলোচনা করব, একটা ফেলোশিপের শক্তি আর জরুরি আধ্যাত্মিক অভিজ্ঞতা, অর্থাৎ কিনা ভাইটাল স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। যারা শক্তিহীন বা পাওয়ারলেস, তারা যদি এই দুটোই তাদের জীবনে পায় তবে এই অ্যালকোহলিজমকে মোকাবিলা করতে পারবে। 17 পাতায় লেখা আছে সেই প্রেসক্রিপশন যা এবি বিলকে দিয়েছিল, সেটাই বিল আমাদের দিচ্ছে একই রকম ভাবে। সলিউশন কিন্তু নানা রকমের লোক বলে আলাদা আলাদা অনেক রকমের নয়, একটাই। দেয়ার ইজ এ সলিউশন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একটাই মাত্র সলিউশন, হাজার রকমের নয়। আর আমরা একজনের কথা নয়, সবসময় আমরা উই বলে থাকি। তো আমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই আছে। চ্যাপ্টার শুরু হচ্ছে বইতে এইভাবে যে অ্যালকোহলিক অ্যানোনিমাসে আমরা যা সবাই জানি যে বিলের মতো হাজারো মহিলা ও পুরুষ আছে যারা তাদের জীবন সম্পর্কে একেবারে হতাশ ছিল, কিন্তু সকলেই সেরে উঠেছে, তাদের মদ্যপানের সমস্যারও সমাধান হয়েছে। তারপরে উনি বলছেন আমরা আমেরিকার সাধারণ মানুষ। তো আজ আমরা পৃথিবীর কথা বলতে পারি। শেষ হিসেবে এটা প্রায় 180টি দেশের বসবাসকারী সাধারণ মানুষদের কথা। তো আমাদের দেশে প্রায় সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব এখানে আছে। আর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা ধর্মীয় পটভূমি চাই হোক না কেন, আমার মনে হয় আমরা বোধহয় সবচেয়ে বেশি বৈচিত্র্যময় মানুষের সমাহার যারা মেলামেশা করি। আমাদের যদি মদ না থাকতো তাহলে এই অ্যানোনিমাসও থাকতো না, এই রিকভারির গল্পও হতো না। এমন আর কি ড্রিঙ্ক আছে যা খেলে এইসব স্মৃতি কথা শোনানো যায়। কিন্তু আমাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্বের বন্ধন রয়েছে, এমন এক বোঝাপড়া যা ভাবা যায়। অ্যালকোহলিক অ্যানোনিমাস এর ফেলোশিপ আমাকে সোবার রাখতে অনেক দিন ধরেই সাহায্য করছে। এখানে সে তারই বর্ণনা দিচ্ছে। সে মনে করে আমরা এটা জানি। সমস্ত ভালো শিক্ষকই যখন কিছু শেখায়, সে তুমি যেটা অলরেডি জানো এমন কিছুকে উদাহরণস্বরূপ সামনে রাখ। আমরা যদি 2000 বছর আগের ধর্মগুরু শিক্ষকদের কথা মনে করি, দেখব তারা যখন মেষপালককে কিছু শেখাচ্ছেন তখন তারা ভেড়ার গল্প দিয়ে শুরু করছে। মানুষটি যদি জেলে হয় তাহলে তার মাছের কথা, আর চাষি হলে গরু, মোষ, শস্যর কথা বলছে। বিল এখানে উদাহরণস্বরূপ বড় জাহাজের কথা দিয়ে শুরু করেছে। এখানে আমাদের বইতে দেখছি লেখা রয়েছে যে এক ডুবন্ত জাহাজের যাত্রীদের মতো, যাদের জাহাজ ডুবি থেকে সদ্য বাঁচানো হয়েছে, এক অদ্ভুত আনন্দ, ভালোবাসা, ভক্তিভাব ও সাম্যের ভাব আমাদের মধ্যে তৈরি হয়েছে। বিল 1930-এর সময়কার কথা বলছে, যখন এক মহাদেশ থেকে অন্য একটিতে যেতে
এই বৃহৎ সমুদ্রযানের ব্যবহার ছিল। সেখানে জাহাজের একেবারে নিচের তলাটিতে বলতো স্টিয়ারেজ সেকশন। অভিবাসী যাত্রীদের কাছে তো বেশি পয়সা থাকতো না, তারা এই অংশে অর্থাৎ জাহাজের পেটের একদম নিচের দিকে জায়গা বুক করত। এখানে হাওয়া বাতাস কম, গাদাগাদি করে শোয়ার ব্যবস্থা, অনেকটা চিজ স্যান্ডউইচের মতো অবস্থা। যাদের একটু বেশি পয়সা তারা ফোর্থ ক্লাস, তার উপরে থার্ড ক্লাস, তার উপরে সেকেন্ড ক্লাস, এইভাবে ধাপে ধাপে একতলা দোতলা করে উপরের দিকে থাকার ব্যবস্থা, এবং সেই মতো খাবার দাবারও প্রতি ধাপ উপরে একটু একটু করে ভাগ। যাদের যথেষ্ট টাকা তারা ফার্স্ট ক্লাস বুক করত। সেখানে ব্যক্তিগত কেবিন, ভালো ডাইনিং রুম, চমৎকার খাবার, ওয়েটার, যথেষ্ট ফ্রেশ হাওয়া বাতাস। তবে তাও কিছুই নয় ক্যাপ্টেন্স টেবিলে নিমন্ত্রিত হয়ে বসার অভিজ্ঞতার তুলনায়। সেটাই আভিজাত্যের শেষ কথা। তাদেরই অধিকার এখানে যারা বনেদি পয়সার পান, অভিজাত বংশের, পছন্দসই ধর্ম ও বর্ণের মানুষ। সীমিত কিছু মানুষের প্রবেশাধিকার সেখানে। এখানে সবই উৎকৃষ্ট, শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ পরিবেশন, শ্রেষ্ঠ সবকিছু। এই ক্যাপ্টেন্স টেবিল থেকে স্টিয়ারেজ সেকশন বহু দূরের ব্যাপার। এই দীর্ঘ যাত্রায় এদের কখনো দেখা হবার সম্ভাবনাই নেই। এমনকি প্রবেশ ও নির্গমনের সিঁড়িটিও আলাদা। তো এই যাত্রীদের কোনো কিছুতেই মিল, উপরতলার লোকরা জানতেও পারে না কারা যাচ্ছে স্টিয়ারেজ সেকশনে। কিন্তু টাইটানিকের সেই রাত্রির মনে করলে দেখি রেলিং এর ধারে পাশাপাশি দাঁড়িয়ে দুজন, একজনের পরনে ডিনার জ্যাকেট, বো টাই, ঝকঝকে জুতো, আরেকজনের পরিধানে আপাদ মস্তক ওভারঅল আর ভারী বুট, যা সাধারণত শ্রমিকরা পরে। কোথাও মিল নেই দুজনে। এবার টাইটানিক হিট করেছে আইসবার্গে, প্রাণে বাঁচতে দুজনেই ঝাঁপালো সেই ঠান্ডা। দুজনের শরীর যখন সেই জলে স্পর্শ করল, সেটাই একমাত্র কমন তাদের। একজন আরেকজনকে আঁকড়ে ধরল। তখন নিশ্চয়ই ক্যাপ্টেন্স টেবিলের সেই লোকটি স্টিয়ারেজের লোকটিকে তার অর্থনৈতিক অবস্থা বা স্ট্যাটাসের খোঁজ নেই, বরঞ্চ হাতে হাত ধরে উদ্ধার পেতে চেয়েছে। যখন এই দুজনকে জল থেকে তুলে অন্য জাহাজে নিয়ে যাওয়া হচ্ছে বা তীরভূমিতে পৌঁছে দেওয়া হলো, তখন সে যে ফিলিংটা, সেটা হয়তো ভাষায় বর্ণনা করা যায়। এটা সব সময়ের জন্যই সত্যি। যখন মানুষ এক ভয়ানক বিপর্যয় থেকে রক্ষা পায়, একসাথে তাদের আশ্চর্য বন্ধনের জুড়েই এটা দেখা যায়। অ্যালকোহলিকস অ্যানোনিমাসের ফেলোশিপে এটাই আমরা পেয়েছি। আমরা দেখিনি তুমি কোথা থেকে এসেছো, তোমার কত টাকা আছে, তোমার পড়াশুনো কি। আমরা শুধু জানতে চেয়েছি তুমিও কি আমার মতো একজন অ্যালকোহলিক, আর যদি তাই হয় তাহলে সেই আনন্দের অনুভূতি যতই আমরা একজন অন্যের থেকে আলাদা রকমের হই না কেন, আমরা এক বন্ধনে বেঁধে আছি। এখানে সে আমাদের এক সাবধান বাণীও কিন্তু দিচ্ছে। সেটা কি? জাহাজের যাত্রীরা জাহাজ থেকে নেমে যে যার পথে চলে যায়, কিন্তু আমরা তাদের মতো নই। জাহাজের এই দুজন যখন তীরে এসে ধাতস্থ, তখন দুজনে দুজনের দিকে তাকালো। তারা বলল, হয়তো মনে মনে আমাদের মোটেই মিট হয় না, এবং দুজনের পথ দুদিকে, তারা কোনোদিনই আর এক হবে না। কিন্তু আমরা যারা অ্যালকোহলিক, আমাদের দুজনের প্রতি দুজনের অনুভূতি কোনোদিনই হারিয়ে দাঁড়াবে না। এই সৌহার্দ্য, এই আবেগ অনুভূতি শহর থেকে শহরে, দেশ থেকে দেশান্তরে গিয়েও হারায় না। আমরা যদি বিদেশে গিয়ে কোনো মিটিং রুমে পৌঁছই, মনে হয় খুব চেনা, এই যেন আমারই জায়গা। কারণ আমরা যারা অ্যালকোহলিক, তারা এক অদৃশ্য বাঁধনে বাঁধা। একই বিপদ থেকে পরিত্রাণের আনন্দ আমাদের এমন এক শক্ত বাঁধনে বেঁধেছে যে যেখানেই থাকি না কেন আমরা এক। আমরা এখন যেভাবে একই সূত্রে বাঁধা, এইরকম আর কোনো কিছুই আমাদের বেঁধে রাখতে পারত কি? সত্যি দেখেছে।
তো একটা কমন বিপদ বা বিপর্যয় এই শক্ত বাঁধনির কারণ। একে অন্যের জন্য যে অনুভূতি রয়েছে অ্যালকোহলিক অ্যানোনিমাসের ফেলোশিপে, তা হলো একটা বাঁধন। কিন্তু তবুও বিল বলছে সেটাই যথেষ্ট নয়। আমরা এমন একটা সমাধানের সন্ধান পেয়েছি যা আমাদের সকলের কাছে একরকম। এই বাঁচার রাস্তায় আমরা সকলেই একমত হয়ে চলছি। আমাদের মধ্যে আছে একতা, সমতা। এই বইতে মদ্যপানের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য আমরা এই সমস্যা সমাধানের দারুণ এক সুখবর পেয়েছি। ফেলোশিপের খবর নয়, সর্বজনীন সমাধানের। এবং এরপর আমরা দেখব সবার জন্য এই সমাধানের সাথে সাথে আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে আসছে আমাদের কার্যকরী প্রোগ্রাম। এখন আমরা ফেলোশিপের শক্তি থেকে সমর্থন পাই, সাহায্য পেয়ে থাকি, আর আধ্যাত্মিক অভিজ্ঞতার শক্তি আমাদের ভেতর থেকে বলতে দেয়। এই দুয়ের সম্মিলিত শক্তি এতটাই যথেষ্ট যে তা আমাদের মদের প্রতি যে শক্তিহীনতা বা পাওয়ারলেসনেস তাকে দমন করে আমাদের আরোগ্যের পথে নিয়ে আসে। পৃথিবীতে অনেক ট্র্যাজেডি ঘটে যাচ্ছে প্রতিদিন। তার মধ্যে একটা হচ্ছে, যখন দেখি আমরা যারা অ্যালকোহলিক অ্যানোনিমাসের ফেলোশিপে আছি, শয়ে শয়ে হাজার হাজার ডলার খরচ করছি নতুন অ্যালকোহলিকদের ফেলোশিপে আনার জন্য, তখন হাজার হাজার পুরনো মেম্বার আনট্রিটেড অ্যালকোহলিজমের জন্য মারা যাচ্ছে। কেননা তারা হাতের কাছে পাওয়া এই কমন সমাধান নিয়ে কিছুই করছে না। কেউ কোনো কথা তাদের বলছেও না। কেউ বলছে না দেখো এই হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। কেউ হাত বাড়িয়ে দিয়ে বলছে না আমার হাত ধরো, চলো একসাথে হাঁটি, দেখো তোমারও আধ্যাত্মিক অভিজ্ঞতার অনুভব হবে। অতএব শুধুই তারা ফেলোশিপ ধরে আছে এবং কিছুদিন পরে তাদের মদের কাছে ফিরে যাচ্ছে। তারা বলছে এর কার্যকারিতা কিছুই আমাদের জন্য কাজ করে। এর তো তাদের দোষ নয়। আমরা তাদের এই প্রোগ্রামকে জীবনে প্রয়োগ করার জন্য জোর করি না, আমরাই তাদের মধ্যে দিচ্ছি। আমার মনে হয় এটা আমাদের কর্তব্য হওয়া উচিত। আমরা তাদেরকে এই 17 পাতাতে কি আছে তা জানাই। দুটো যে শক্তি আছে তার কথা বলি, একটা ফেলোশিপ আর একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা। এই দুটো একসঙ্গে ছাড়া আমাদের রিকভারি হবে না। বহুবার বলেছি আর বলবো না, তবে ভালো একটা টেক্সট বুকে প্রয়োজনীয় কথাটা বারবার। এই চ্যাপ্টারের প্রথম অর্ধে আমাদের দেখাচ্ছে শুধুই ফেলোশিপ কেন যথেষ্ট নয়, এবং দ্বিতীয় ভাগে আমরা দেখি অত্যন্ত জরুরি আধ্যাত্মিক অভিজ্ঞতাই সমাধানের আসল চাবিকাঠি। 20 নম্বর পাতাতেও এটা লেখা আছে। তো বইতে আবার বলছে যে এটা একটা রোগ। হ্যাঁ, আমরা বিশ্বাস করি এটা এক ধরনের রোগ যা আমাদের আশেপাশে সবাইকে এমন ভাবে ডুবিয়ে রাখে যা মানুষের অন্য কোনো অসুস্থতা থাকে। আবার আমরা এটাও বলছি যে এটা কোনো নৈতিক দুর্লভনতার ব্যাপার নয় বা দুঃখ সুখের সমস্যা নয়। এটা সেই ফিজিক্যাল অ্যালার্জি এবং মেন্টাল অবসেশনের কম্বিনেশন এবং পরিষ্কার একটি। এই চ্যাপ্টার যদিও দেয়ার ইজ এ সলিউশন, কিন্তু প্রথম 7 পাতা জুড়ে বিল এই সমস্যার কথাই বারবার বলেছে। নতুন কিছু জানবার আগে সে চায় এই ব্যাপারটা সবাই যেন ভালোভাবে বুঝে নেয়। সে রোগের কথা বলছে এবং বুঝতে হবে এটাও তার আর 5টা রোগের মতোই। এটা মানে ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম দিন থেকে দেখছি, যেদিন থেকে বুক স্টাডি আমরা শুরু করেছি, বুকের সেই ইতিহাস, তারপরে ডক্টরস অপিনিয়ন এবং তারপরে বিল স্টোরি, সব জায়গায় বারবার বিলকে দেখছি যে বিল এই প্রবলেমটা কি, আমাদের আসল প্রবলেমটা যে আমাদের অ্যালার্জি, ফিজিক্যাল অ্যালার্জি এবং মেন্টাল অবসেশন, এটার উপরেই সে জোর দিয়ে আসছে পারে। কারণ এই জায়গাটাতেই আমরা প্রথম ভুলটা, আমরা ডিজিজের কথাটা ভুলে যাই। আমরা ভাবি আমাদের সমস্যার ধরনটা অন্য কিছু, এবং সেটা ভাবি বলেই আমরা আমাদের অনেকেরই মানে অনেক দিন হয়ে যাওয়ার পরেও, অনেক দিন ফেলোশিপে থাকার পরেও তারা তাদের ফার্স্ট স্টেপই ভুল হয়ে যায়। প্রথম স্টেপটাই তাদের ঠিক মতো নেওয়া হয়। কারণ সত্যি সত্যি যে পাওয়ারলেসনেস বা শক্তিহীনতা কি
এই ব্যাপারটাই আমাদের মাথায় ঠিক ঠিক তো এটা ঢোকানো খুব প্রয়োজনীয়। এবার দেখো, বলছি যে কারো যদি ক্যান্সার হয় সকলেই তার জন্য দুঃখ বোধ করে, কিন্তু রাগ করে না বা ব্যথা পায়। কিন্তু মদ্যপদের সম্পর্কে এইরকম দরদি মনোভাব কেউ পোষণ করে। মদের ব্যাপার হলে জীবনের যা কিছু ভালো সবই বাদ চলে যায়। কারোর ক্যান্সার হলে বা হার্টের সমস্যা হলে প্রয়োজনে সার্জারি কিংবা ওষুধ চলতে থাকে, কেউ গালাগালি দিয়ে তাকে বাদ দিয়ে দেয় না জীবন থেকে। চিকিৎসার উপশম হয়, কিন্তু রোগ যদি আবার ফিরে আসে কেউ বলে না, আরে মনের জন্যেই নৈতিক দুর্বল লোক তাই এমন হলো। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে লোকে এগুলোই বলে, কারণ এর সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের জীবন হয়ে যায়। তো আনম্যানেজেবিলিটির আসল বর্ণনা পরের লাইনটা আসে: ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, রাগ, মনোকষ্ট, আর্থিক সমস্যা, বিরক্ত হয় বন্ধু বান্ধব, কর্মকর্তা, অসহায় শিশুদের জীবনে আসে দুঃখ, হতাশ স্ত্রী, বাবা মা, যে কোনো মানুষ, তালিকা ক্রমশ বাড়তেই। এগুলো কি সত্যি নয়? তো আমরা আশা রাখি যে এই বইটি সকলকেই কোনো না কোনো ভাবে সাহায্য করবে। কিছু জরুরি খবর জানা, কিছু সান্ত্বনা বয়ে আন যারা এই রোগের প্রস্তুত তাদের জন্য। এরকম বহু আমরা দেখেছি যে অত্যন্ত ক্ষমতা সম্পন্ন মনস্তত্ত্ববিদ পর্যন্ত, যিনি নাকি আমাদের মতো মদ্যপদের সঙ্গে কাজ করেছেন, এক এক সময় একজন মদ্যপকে নিয়ে তার নিজস্ব চিন্তা ভাবনার বাইরে তার সমস্যা নিয়ে কথা বলার সময় অসুবিধে। এটা আমাদের অবাক করে দেয় যখন দেখি একজন মনস্তত্ত্ববিদ বা ডাক্তারের চেয়েও কঠিন হয়ে পড়ে একজন মদ্যপের স্ত্রী, পিতা, মাতা বা তার ঘনিষ্ঠ বন্ধুর সেই মদ্যপের কাছে কিছু বলতে যাওয়া। ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, এরাই তো সমাজের সাধারণ সাপোর্ট সিস্টেম। যখন সমস্যা হয় লোকে এদের কাছেই যায়। হয়তো সেই সাথে যায় তার স্ত্রীর কাছে, বাবা মার কাছে, ঘনিষ্ঠ বন্ধুর কাছে বা কোনো ধর্মগুরুর কাছে। কিন্তু সে এটাই বলছে এসব কোনো কাজে আসে না। যখন অ্যালকোহলের উপর পাওয়ারলেসনেস এর কথা হচ্ছে, তখন একজন নন অ্যালকোহলিকের পক্ষে কিছু বোঝা সম্ভব নয়। ক্রেমিং সে কি করে বুঝবে? সে সম্পর্কে যার কোনো অভিজ্ঞতা নেই। অবসেশন ব্যাপারেও একই কথা। তাই বিল বলছে সাধারণ এই সাপোর্ট সিস্টেম আমাদের কোনো কাজে আসে না। তাহলে যখন এটা ফেল করছে আমরা কি করব? লক্ষ্য করো সে কি বলছে। একজন প্রাক্তন মদ্যপের কাছে তার নিজের অভিজ্ঞতা জানা থাকে রোগের সমাধানের পথ, এবং এইরকম লোকের পক্ষে আরেকজন মদ্যপের বিশ্বাস অর্জন করা মাত্র কয়েক ঘন্টার কাজ। এইরকম বোঝাপড়া না হলে কোনো সমস্যারই সমাধান পাওয়া যাবে না। এখানে এই লাইনটার মধ্যে তিনটে খুব প্রধান জিনিস রয়েছে। একটা হচ্ছে যে সে একজন প্রাক্তন মদ্যপ, এটা হচ্ছে নাম্বার 1। তার অভিজ্ঞতা জানা থাকে, এটা হচ্ছে নাম্বার 2। জানা থাকে রোগের সমাধানের পথ, এটা হচ্ছে নাম্বার 3। এই তিনটে জিনিস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এবং এই তিনটে জিনিসই একজন স্পন্সরেরও থাকা প্রয়োজন যদি সত্যিকারের সাহায্য করতে হয়। নিজের সম্পর্কে ভালোভাবে জানা এবং স্টেপ সম্পর্কে জ্ঞান খুব দরকার। যার প্রয়োজন সে কখন আসবে না ভেবে আমাদেরই এগিয়ে যাওয়ার প্রয়োজন। আমি মহান কিছু নেই, কোনো উচ্চাসনে আমি বসেনি, আমি কেবল তাকে সাহায্য করতে চাই। খুবই বন্ধুত্বপূর্ণ সাধারণ ভাবে তাকে জানাবো, কোনো লেকচার দেব। আমি একজন প্রাক্তন অ্যালকোহলিক, আমার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া হয়ে গেছে, অতএব সাবজেক্টটা আমার জানা, আর আমি জানি এই দুর্গতি থেকে বেরিয়ে আসার পথ, সমস্ত সমাধানের পথ অর্থাৎ স্টেপস, এবং সেগুলো কিভাবে নিতে হয় এখানে লেখা রয়েছে। একজন প্রাক্তন মদ্যপ একই ধরনের কষ্টের মধ্যে দিয়ে গেছে। সে যখন আরেকজন অসুস্থ মদ্যপকে সাহায্য করতে চায় তখন সে নিশ্চিতভাবে জানে সে কি বলতে চায়।
তার অন্তরাত্মা চিৎকার করে বলে, আমার কাছে সমাধানের পথ আছে। সে কখনো গুরুর মতো উপদেশ দেয় না, কেবলই আন্তরিকভাবে সাহায্য করতে চায়। সে কোনো বেতন চায় না, কোনো ব্যাপারে নাক গলায়, কাউকে খুশি করার চেষ্টা করে বা জ্ঞান দেয়। আমরা দেখেছি যে এই পন্থা সবচেয়ে কার্যকর। এরপর অনেকে রোগশয্যা ছেড়ে জীবনের পথে ফিরে আসে। তো যখন এইভাবে একজন অ্যালকোহলিক আরেকজন অ্যালকোহলিকের সঙ্গে শেয়ার করে, আমরা প্রথম দেখেছি বিল যখন ববের সঙ্গে শেয়ার করবো যে বব একজন অত্যন্ত পুরনো অ্যালকোহলিক এবং যার পক্ষে কোনো মতেই 4 বছর স্পিরিচুয়াল প্রোগ্রামের মধ্যে থেকেও তার সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়নি। সেও কিরকম রোগ শয্যা ছেড়ে জীবনের মধ্যে ফিরে এলো। তো এটা সম্ভব হয় যখন একজন অ্যালকোহলিক আরেকজন অ্যালকোহলিক, কারণ তার কাছে তো এই যেটা বললাম যে 3টে জিনিস এসে ইকুইপড, তার তো সে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, তাই না? তাই এটা একটা প্রমিসও বটে। এবং এরপর সত্যিই দেখা যায় লোকটি আরো খোলা হচ্ছে এবং নতুন করে জীবনের পথে হাঁটছে সুস্থ। কারণ এটাই একমাত্র কাজ এমন নয়, এবং সেটা করলেই যে খুব বেশি কাজ হবে তাও না। আমাদের মধ্যে কেউই এই কাজকে পেশা করে, আমরা এও মনে করি না যে এটা পেশা করে নিলে কার্যকারিতা বাড়বে। তবে জরুরি কথা, মদ্যপান না করাটা শুরু ধরে। এবং আমি জানি অনেকেই ভাবে এটাই সমাধান, আর চিন্তা নেই, তা নয়। কি আমাদের নিজেদের বাড়িতে, কর্মস্থানে, দৈনিক নানা প্রকার কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের নীতিবোধ প্রকাশ তার থেকেও বেশি জরুরি। 1 ঘন্টার জন্য মিটিং রুমে ফেলোশিপের ঘনিষ্ঠ উত্তাপে সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু বাকি সময় বাড়িতে বা কাজের জায়গায় বা রাস্তায় যখন আটকে আছি জ্যামে, জীবনের সব ক্ষেত্রে কি এই উত্তাপ, এই ভালোবাসা নিয়ে আসতে পারছি? তা তো পারছি না। আমাদের মধ্যে কেউ কেউ ভাগ্যবান আছে যাদের পক্ষে প্রায় সবসময়টাই এই কাজে নিযুক্ত থাকা সম্ভব হয়েছে, বাকিরা তাদের ফাঁকা সময় এই কাজে নিযুক্ত করে। আমরা মনে করতে পারি যে প্রথম 100 জন সবসময় এই কাজটা করেছে, তাদের কাছে আমরা চিরঋণী। আমরা যে পথে এগিয়ে চলেছি সেই পথে লেগে থাকতে পারলে আরো অনেক ভালো ফলাফল পাবো বলে আশা করি। কিন্তু তাতেও সমস্যাটির উপরিভাগটি ছোঁয়া যায়, গভীরে যাওয়া তো অনেক দূরের ব্যাপার। আমরা যারা বড় বড় শহরে থাকি তারা জানি আমাদের চারপাশে শত শত এরকম মানুষ প্রতিদিন হাঁটি যাচ্ছে। প্রতিটা মিটিং রুমে পেছনের সারিতে এমন অনেক নিউকামার বসে থাকে যাদের কাছে এই 17 পাতার ফর্মুলা পৌঁছয়। কমন সলিউশন নিয়ে তারা কিছুই করে। কেউ তাদের বলছে না এসো তোমাকে হাত ধরে সেখানে পৌঁছে দিই, যাতে তোমার আধ্যাত্মিক জাগরণ হয়। তারা কেবল ফেলোশিপের উপর নির্ভর করে আছে। দেখা যায় তারা আবার মদের কাছে ফিরে যাচ্ছে। তারা ভাবে এটা আমার জন্য কাজ করবে, কারণ কেউ তাদের জোর করে বলছে না তোমরা এর প্রোগ্রামটা করো। আমাদের দায়িত্ব এই মানুষগুলোর কাছে মিটিং রুমের এই পেছনের সারির নিউকামারদের টেনে এনে তাদের আমরা যা দিতে চাই, যা দিতে পারি, তা যদি তোমরা চাও তাহলে তার সমাধান এই 12 স্টেপ প্রোগ্রাম। এটা মদ খেও না, মিটিং এ এসো আর ফেলোশিপের প্রোগ্রাম নয়। এখানে এই 12 স্টেপ গুলো করতে হবে সুস্থ হয়ে ওঠার জন্য। এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগ পেলে অনেকেই হয়তো আমরা সহজেই যে সমাধানের উপহার পেয়েছি তা কিভাবে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারবো। তাই আমরা ঠিক করেছি পরিচয়হীন এই বই প্রকাশ করব, যার মধ্যে আমাদের দৃষ্টিভঙ্গিতে এই সমস্যা ও তার সমাধানের কথা।
আমাদের সম্মিলিত অভিজ্ঞতা ও জ্ঞান এই দুইয়ের প্রচেষ্টা হবে কিন্তু, মানে অভিজ্ঞতা ছাড়া জ্ঞান তার যতই গভীর হোক না কেন কোনো কাজে আসে না। অনেক প্রফেশনাল আছে যাদের যথেষ্ট জ্ঞান আছে কিন্তু তার অবসেশন এবং লিভিং এর ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, সে কি করে এগুলো বোঝাবে? আমার প্রয়োজন এমন কাউকে যার জ্ঞান এবং ব্যক্তিগত অভিজ্ঞতা দুটোই আছে। মদ্যপানের সমস্যায় যেই থাকুক না কেন তার পক্ষে এই কার্যক্রম অনেক উপকার আছে। প্রয়োজনের খাতিরেই এতে থাকবে চিকিৎসা শাস্ত্র, মানসিক, সামাজিক এবং ধর্ম বিষয়ে নানা আলোচনা। আমরা সচেতন এইসব বিষয়গুলি অনেক বিতর্কের সৃষ্টি করে। আমরা খুশি হতাম এমন এক বই প্রকাশ করতে যার মধ্যে তর্কের বিন্দুমাত্র কারণ থাকবে। তর্ক বিতর্ক এড়িয়ে যাওয়া এই লক্ষ্যে স্থির থাকবে। তাই এই আদর্শ রক্ষা করার চেষ্টা আমরা এই বইতে আহ্বান করে যাব। আমরা জানি যে অন্যদের ত্রুটি মেনে নেওয়ার ক্ষমতা, তাদের দৃষ্টিভঙ্গি ও মতামতকে গুরুত্ব দেওয়া আমাদের পক্ষে খুবই জরুরি, কারণ তাহলেই আমরা অন্যের উপকারে আসতে পারি। কারণ এতে আমাদের খোলা মন বদ্ধ মানসিকতা থেকে মুক্তি পায়। কষ্ট করে কিছু সহ্য করে নিতে হবে না। খোলা মনে সত্যি সত্যি সহজ যে টলারেন্স, তা আসলে অ্যাকসেপ্টেন্স। অন্যদের মতামতকে সম্মান ও গুরুত্ব দিয়ে গ্রহণ করা সম্ভব। জীবন প্রাক্তন মদ্যপ হিসেবে অন্যদের জন্য ভালো করার উপরই নির্ভর করে। আমরা যাতে অন্যদের দরকারে লাগতে পারি, এই ভাবধারাই আমাদের জীবনের মূল পাথেয়। আপনি নিশ্চয়ই মনে মনে প্রশ্ন করছেন, মদ্যপানের থেকে আমরা এত অসুস্থ হয়ে পড়লাম কিভাবে? নিশ্চয়ই আপনি কৌতূহলী যে এটা কিভাবে সম্ভব হলো এবং কেন। এও নিশ্চয়ই মনে হচ্ছে যে বিশেষজ্ঞরা জবাব দিয়ে দেওয়ার পরও আমাদের মন আর শরীর আবার কিভাবে সুস্থ হয়ে উঠল। আপনি যদি মদ্যপ হন এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনি নিশ্চয়ই নিজেকে প্রশ্ন করছেন যে তাহলে আমাকে কি করতে হবে। তো এই বইয়ের উদ্দেশ্য হলো এইসব প্রশ্নের উত্তর সঠিক হবে। কারণ আমরা কদিন আগে খুব নির্দিষ্ট পরিষ্কার কিছু পন্থার কথা যখন আমরা বিলে স্টোরি পড়েছি বা আমরা আপনাদের বলবো যে আমরা এখন পর্যন্ত কি করেছি। বিশদ আলোচনায় প্রবেশ করার আগে আমরা সংক্ষেপে জানাবো যে আমাদের আলোচ্য বিষয়গুলি কি। বহুবার মানুষ আমাদের বলেছে, আমি যেমন ধরতেও পারি তেমন ছাড়তেও পারি, কিন্তু ও পারে না কেন? ভদ্র লোকের মতো খাও নয়তো ছাড়ো না কেন? ওই লোকটা ঠিক মতো খেতেও শিখলো না, খেলেই যাতা করে। তুমি বিয়ার আর ওয়াইন খাও না কেন? কড়া মাল ছেড়ে দাও, হালকার উপর থাকো। ওর কোনো মনোবল নেই, দুর্বল প্রকৃতির মানুষ, ও চাইলেই খাওয়া বন্ধ করতে পারে। মেয়েটি এত মিষ্টি, ওর জন্য অন্তত ছেড়ে দেওয়া উচিত। ডাক্তার বলেছে আর বেশি খেলে ভাড়া পড়বে, কিন্তু দেখো আবার খাচ্ছে। তো এগুলো হলো মদ্যপদের সম্পর্কে প্রচলিত মন্তব্য, যা আমরা সব সময় শুনে থাকি। এর পেছনে রয়েছে ভুল বোঝাবুঝি এবং অজ্ঞতা। এদের সাথে আমরা কিন্তু একমত নই। এখানে এবার খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আসছে যে আমরা যারা মিটিং করি, আমাদের সঙ্গে আমি আগেও বহুবার এটা নিয়ে আলোচনা করেছি যে আমাদের সঙ্গে অনেকেই মিটিং করে থাকেন যারা হয়তো রিয়েল অ্যালকোহলিক বা ক্রনিক অ্যালকোহলিক তাদের বলা তা নয়। হ্যাঁ, তারা কোনো একটা স্টেজে রয়েছে যেটা তারা মাতাল হয়তো, কিন্তু অ্যালকোহলিক বলতে যেটা বোঝায় তা হয়তো নয়। যাই হোক, এখানে কিছু কিছু এরকম ক্লাসিফিকেশন বলা যায়, সেটা লিখছেন আর কি। এই সম্পর্কে আগের দিন আরো বিস্তারিত ভাবে আমরা আলোচনা করেছি, সেটা পরে আছে, যখন আসবে তখন আবার। এখন এখানে মন্তব্যের কিছু শ্রেণী বিভাগ করছে।
সেটা হচ্ছে যে দু ধরনের মদ্যপায়ীদের আমরা দেখেছি। একটা হচ্ছে যারা পরিমিত মদ খায়, তাদের পক্ষে কোনো যথার্থ ভালো কারণে মদ ছেড়ে দেওয়া কঠিন ব্যাপার। তারা যেমন ধরতে পারে আবার ছাড়তে পারে, এবং এদের সম্পর্কে আমরা এক সময় বলেছিলাম, মনে করে দেখো যে দু তিনটে খাবার পর তারা অল্প অল্প টলে নিয়ন্ত্রণ চলে যেতে থাকে, আর একটু খেলে একটু বমি ভাব হয়, দু এক পাত্র চুরি করে খাওয়া হয়ে যায় তাদের। কিন্তু সমস্যা দেখা দিলে সহজেই এরা খাওয়া ছেড়ে দেয়। এরাই হচ্ছে পরিমিত। আবার এরপরে নেক্সট জায়গা তাদের সম্পর্কে বলছে যে আমরা এমন মানুষও চিনি যারা প্রচুর মদ্যপান, এদের সঙ্গে কিন্তু আমাদের অ্যালকোহলিকদের খুব গুলিয়ে দেয়। তার হয়তো এমন নেশা হয় যা তাকে দৈনিকভাবে ও মানসিকভাবে ক্রমশ অসুস্থ করে তোলে। অসময়ে তার মৃত্যুও হতে পারে, কিন্তু যদি যথেষ্ট সঙ্গত কারণ থাকে, যেমন অসুস্থতা, প্রেমে পড়া, পরিবেশ বদল বা ডাক্তারের সতর্কতা যা তাকে প্রভাবিত করতে পারে, তাহলে এই ধরনের মানুষ মদ খাওয়া বন্ধ করতে পারে বা খাওয়া কমিয়ে দিতে পারে। এই কাজ হয়তো তার পক্ষে কঠিন হতে পারে এবং নানা অসুবিধার সৃষ্টি করতে পারে, এমনকি ডাক্তারি সাহায্যও লাগতে পারে। এখন আমরা এদের বেশি পরিমাণে খাই বা অতিরিক্ত মদ্যপায়ী বলে থাকি। এদের খাওয়ার ধরনটা অনেকটা আমাদেরই মতো, কিন্তু এরা অ্যালকোহলিক নয়। যথেষ্ট যুক্তি দিয়ে বোঝানো হলে তারা দু একটা জিনিসের মধ্যে বেছে নেয়। পানীয়ের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, যেহেতু তাদের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যালার্জি নেই। এই ব্যাপারটা ভালো করে বুঝে দেখো, যেটা আমাদের সমস্যা। আমাদের ফিজিক্যাল অ্যালার্জি আছে বলে আমাদের ক্রেভিং হয়, এদের কিন্তু ফিজিক্যাল অ্যালার্জি নেই। এরা বেশি প্রচুর মদ খায়, ঠিক কথাই, কিন্তু আমাদের যেরকম একটা খেলে পরেরটা খাওয়ার জন্য, তারপরেরটা খেলে তারপরেরটা খাওয়ার জন্য যে ক্রেভিংটা হয়, সেটা কিন্তু এদের হয় না। এদের খালি বেশি খাবো, আরো বেশি খাবো, আরো বেশি খাবো, ব্যাপারটা এরকম। পানীয়ের পরিমাণ এরা নিয়ন্ত্রণে রাখে, যেহেতু তাদের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যালার্জি নেই, তাই ক্রেভিং হয়। আর কেউ কেউ সম্পূর্ণ ছেড়ে দেয় এবং তাতে অসুবিধা হয়। এটাও বুঝে দেখো, এটাও কিন্তু একটা অদ্ভুত জিনিস যে আমাদের মধ্যে আমরা যারা অ্যালকোহলিক, তারাও কিন্তু আমরা ছেড়ে দিয়ে দীর্ঘদিন মদের থেকে দূরে থাকতে পারি, মানে অ্যাবস্টিনেন্সে থাকতে পারি। সেটা অনেক সময় অসুবিধা হয় না, কারণ অসুবিধাটা শুরু হয় মদটা খেলি। মদটা না খেয়ে থাকলে একটা অস্বস্তি হয়, কিন্তু মদ খেয়ে যে ক্রেভিং এর ব্যাপারটা, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমি সুস্থ আছি। কিন্তু আমাদের মদটা খেতে হয় কেন? আমরা দীর্ঘদিন দূরে, মানে যদি মদের থেকে দূরে থাকি, আমাদের মেন্টাল অবসেশন আমাদের আবার সেইখানে ফিরিয়ে আনে, আমাদের মদটাকে ধরি। কিন্তু এরা যদি মদটা ছেড়ে দেয়, এদের তো মেন্টাল অবসেশনের ব্যাপার নেই। এদের তো জোর করে ওই রকম মাথার মধ্যে চিন্তাটা আসবে না যে মদটা খেতেই হবে খেতেই হবে, এরকম কিছু। তারা ইচ্ছে করলে মদটা ছেড়ে থাকতে পারে, দীর্ঘদিন থাকলো, আবার যখন ইচ্ছে হলো আবার খেলো, এরকম। কিন্তু মেন্টাল অবসেশন তাদের বাধ্য করে না যে আবার মদটা খেতে, এরকম কোনো ব্যাপার। এদের থেকে আমরা এমন কথা সাধারণত শুনি যে যখন চাকরিতে ছিলাম খুবই খেতাম, চাকরি ছেড়ে দেওয়ার পর আর খাই না, বা বিয়ের পর থেকে ভাই ছেড়ে দিচ্ছি, আর খাই না। মানে এদের কাছে এই ছাড়াটা আমাদের মতো সমস্যা নয়। এরপরে বলছে, কিন্তু প্রকৃত মদ্যপে কি হয়? সে হয়তো অল্প মদ দিয়ে শুরু করতে পারে, বেশি মদ নাও খেতে পারে, কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে একবার শুরু করার পর তার খাওয়ার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে যায়। আমরা এখানে প্রকৃত অ্যালকোহলিকদের বর্ণনা দেব, দেখো কোনটার সঙ্গে তোমার মিলে কিনা। শুরুটা ঠিকই থাকে, কিন্তু একটা সময়ের পর সব নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ক্রেভিং এর অবসেশনের চক্রে আমরা ঘুরতেই। এই ধরনের মানুষই আপনাকে বিহ্বল করে তোলে, বিশেষভাবে তার নিয়ন্ত্রণ। সে মদ্যপান করতে করতে অদ্ভুত ও অবিশ্বাস্য দুঃখজনক কাজ করে। সে প্রকৃতই ডক্টর জেকল অ্যান্ড মিস্টার হাইড। কদাচিৎ সে কম মদ খায়, সবসময় সে পাগলের মতো মত্ত হয়ে থাকে।
সে যখন মাতাল হয়ে থাকে তখন তার আসল রূপের সাথে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। তো এরা মানে ঝকঝকে ভালো চেহারায় শুরু করে, কিন্তু খেতে শুরু করার পর তাকে যেন কেমন হয়ে যাওয়া অন্য মানুষ বলে মনে হয়। সে হয়তো মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু তাকে একদিন মদ খেতে দিন, দেখবেন সে এক অসহ্য সমাজ বিরোধী হয়ে উঠেছে। কেউ কি আছে নাকি এখানে এরকম? ওই সময় মাতলামি করার মতো তার জুড়িদার মেলা ভার, বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় অথবা কাজ করার সময়। এই যে ঠিক ভুল সময়ে কাজের সময় মাতাল হয়ে পড়ে, এতে হয়তো সবাই হাত তুলবে। অনেক সময় সে যথেষ্ট মানসিক সুস্থিরতার পরিচয় দেয়। সব বিষয়ে তার আচরণ ভালো। মদ একবার মদ খেতে শুরু করলে তাকে আর পাই, এখানে সে অসৎ ও স্বার্থ। তার নানা বিষয়ে গুণ থাকে দক্ষতা, তার ভবিষ্যৎ উজ্জ্বল দেয়। কিন্তু অ্যালকোহলিক ছাড়া এমন কথা কারোর থেকে শোনা যায় না। কখনো কোনো অ্যালানমকে বলতে শুনি যে সে হ্যাঁ। তো এই যে সব গুণাবলী তার আছে, এইসব গুণাবলীর সাহায্য সে তার পরিবারের জন্য একটা বিশেষ উজ্জ্বল রূপ তৈরি করে, কিন্তু এই উজ্জ্বল রূপকে সে নিজের হাতেই গড়িয়ে দেয় অহেতুক পথ খেতে। এরকমও কেউ আছে নাকি আমাদের মধ্যে? থাকতেই পারে। সে এমন মদ্যপ অবস্থায় বিছানায় শুতে যায় যে 24 ঘন্টাই ঘুমিয়ে থাকে, কিন্তু পরের দিন সকালেই সে আবার পাগলের মতো মদের বোতল খুঁজতে থাকে। ক্ষমতা থাকলে সে তার সারা বাড়িতেই মদ লুকিয়ে রাখে, যাতে আর কেউ না সেটা খুঁজে পায়, বের করে ফেলে দেয়। এখন সব অ্যালকোহলিকই অনেকটা করে কেনে, কিছুটা তখন খাবার জন্য আর বাকিটা লুকোনোর জন্য। মানে আমি তো এরকমই করতাম, আমার মনে আছে। অবস্থা যখন আরো খারাপ হতে থাকে তখন সে মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে থাকে, যাতে কাজ করতে যাওয়ার সময় তার কোনো স্নায়বিক দুর্বলতা প্রকাশ না পায়। সকালবেলা উঠে কেউ কেউ এরকম এই চেষ্টাটা করে, তাই না? তারপর আবার সেই দিন ফিরে আসে যখন সে আর এইভাবে চালাতে পারে না, আবার বেহেড মাতাল হয়ে যায়। হয়তো কোনো ডাক্তারের কাছে যায়, যে তাকে মরফিয়া দেয় বা কোনো এক ওষুধ এই স্নায়বিক অস্থিরতা কাটিয়ে দেয়। শেষমেশ তাদের দেখা যায় হাসপাতালে বা স্যানিটোরিয়ামে বা আজকের দিনে রিহ্যাব সেন্টার। অবশ্য এটা প্রকৃত মদ্যপদের এক মোটামুটি সাধারণ ছবি, একটা সাধারণ ছবি মাত্র, কারণ সকলের ধরন ধারণ ব্যবহার আচরণ এক হয় না। কিন্তু মোটামুটি ভাবে ঘোর মদ্যপদের এই বিবরণের মাধ্যমে ঠিকঠাক চেনা যায়। তা আমরা মনে করি গভর্নমেন্টের একটা উদ্যোগ নেওয়া উচিত, যাতে সাধারণ মানুষ জানতে পারে অ্যালকোহলিজম ব্যাপারটা আসলে কি। তাতে অ্যালকোহলিক মানেই কলঙ্কিত নয়, এই ব্যাপারটা চলে যাবে। উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হবে। অনেকে জীবনে অনেক ভুল কাজ করে, বাড়ি জমি বেচে দেয়, এইসব থেকে পরিবারটি রক্ষা পেতে পারে। কিন্তু সে এই আচরণ করে কেন? শত শত অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে দেখতে পায় যে প্রথম এক পেগ খেলেই সে নানান রকম বিপদে পড়ে। হাজারো অপমান নিগ্রহ এর মধ্যে দিয়ে তাকে যেতে হয়। তা সত্ত্বেও প্রথম পেগ মদ কেন খেতে যায়? পরিমিত মদ্যপায়ীরা পারে, হেভি ড্রিঙ্কাররা পারে, সে পারে। অন্য বিষয়ে সে যে সাধারণ জ্ঞান ও ইচ্ছা শক্তির পরিচয় দেখায়, তা এই ক্ষেত্রে দেখাতে অক্ষম হয়। হয়তো এইসব প্রশ্নের সঠিক উত্তর নেই। মদ্যপদের আচরণ আর 5টা স্বাভাবিক মানুষের মতো হয় না। কেন তা নিয়ে নানা মতবাদ আছে। আমরা বুঝতে পারি না কেন বিশেষ একটা পর্যায়ে চলে গেলে তার জন্য আর বিশেষ কিছু করা। আমরা এই আধার কোনো ভালো উত্তর পাই। আমরা জানি যখন মদ্যপরা মদের থেকে দূরে থাকে, তো সে বহু মাস বছরও হতে পারে, তখন তার আচরণ আর 5টা মানুষের মতোই। আমরা এই ব্যাপারে নিশ্চিত
সে যখন সে মদ খেতে শুরু করে তখন তার শরীর মনে একটা ব্যাপক পরিবর্তন আসে, যা তাকে মদ খাওয়া থেকে বিরত থাকতে দেয় না। সে কোনো মদ্যপের অভিজ্ঞতা এই ঘটনা আরো সুনিশ্চিত করে। এখন এইসব মন্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে যদি আমাদের বন্ধু যখন আমাদের বন্ধু প্রথম পেট মদটি না খায়, বিপদের চক্রের মধ্যে যদি না প্রবেশ করে। সুতরাং বোঝাই যায় যে সব সমস্যার মূল তার মস্তিষ্কে, শরীরে। প্রথম পাত্রটি নেওয়ার আগে আমরা কিন্তু পাথরের মতো ঠান্ডা বা কঠোর ভাবে সোবার থাকি। কেবল খেতে শুরু করলেই ক্রেভিং আমাদের থাকতে দেয় না। মন বলে বলেই তো আমরা শুরু করি আবার। তাহলে আসল সমস্যা মনেই। জীবনের কোনো না কোনো সময় আমাদের প্রত্যেকেই ভুল করে স্টোভে বা গরম কিছুতে হাত পোড়ানোর অভিজ্ঞতা আছে। সারা জীবন তা থেকে আমরা সাবধান থাকি। মদের ক্ষেত্রে এর থেকে অনেক কষ্টকর অভিজ্ঞতাই হয়েছে জীবনে, জেল, হাসপাতাল বা আদালতের কেস। তবুও তা কি করে আমাদের ঘুরিয়ে দেয় বা মনে পড়লেও বলে এবারে কিছু হবে না। ক্রমশ মদের কথা মনে পড়তে থাকে, সে হাতছানি দেয়, মনকে আচ্ছন্ন করে দেয়। সেই তৃপ্তি, সেই আরাম, সেই উত্তেজনা আমাকে পাগল করে, মদ খেতে বাধ্য করে। মানুষের কোনো সাহায্য আমার কাজে আসে না। আমি মদের কাছে একেবারে শক্তিহীন হয়ে পড়ি। এই সমস্যার সমাধান কোথায়? এবং যেহেতু অন্য মানুষের সাহায্য এখানে কাজে আসে না, তাই কেবল ফেলোশিপ, যা কিছু মানুষেরই সমষ্টি, তাই তার থেকে আমি কিছু সাপোর্ট হয়তো পেতে পারি, কিন্তু শুধু তার থেকে সম্পূর্ণ সমাধান পাওয়া সম্ভব নয়। এটা ভালো করে বোঝা দরকার। যদি তাকে প্রশ্ন করা হয় কেন সে, তাহলে সে 100-র মধ্যে যে কোনো একটা অজুহাত হয়তো দেবে। মাঝে মাঝে এই অজুহাতের মধ্যে বাস্তবতা থাকে, কিন্তু মদ খেয়ে সে নিদারুণ বিপত্তির মধ্যে পড়ে। তার নিরিখে এই অজুহাতগুলি অর্থহীন হয়ে পড়ে। এগুলি শুনলে মনে হয় যেন মাথা ব্যথার যন্ত্রণায় অসহ্য হয়ে একটা মানুষ মাথা ব্যথা থেকে রেহাই পাওয়ার জন্য তার নিজের মাথাতেই হাত দিচ্ছে। আপনি যদি মদ্যপকে বোঝাতে চান যে তার এইসব অজুহাত তার পক্ষেই ক্ষতিকর, তাহলে সে হয়তো হেসে উড়িয়ে দেবে অথবা বিরক্ত হয়ে আর কথাই বলবে না। অবশ্য কখনো কখনো সে প্রকৃত সত্য কথা বলতেই পারে। সত্যি কথাটা আরো অদ্ভুত। প্রথম পেগ সে কেন খেলো তার কারণ সে সঠিকভাবে কখনো বলতে পারে না। কিছু কিছু মদ্যপদের এমন কিছু অজুহাত তৈরি থাকে যা নিয়ে তারা কিছু সময়ের জন্য নিজেরাই সন্তুষ্ট, কিন্তু মনে মনে তারা বোঝে যে প্রথম পেগটি নেওয়ার আসল কারণ তারা জানে। কারণ মেন্টাল অবসেশনের ব্যাপারে তারা সচেতন নয়। এখনো ভাবে তারা দুর্বল মনের লোক, এইবারটা ফেল করেছে, যথেষ্ট উইল পাওয়ার নেই। ডিজিজের ভিউ পয়েন্টটা মাথাতেই আসে। যখন এই অসুস্থতা শক্তভাবে বাসা বেঁধেছে, তারা দিশেহারা হয়ে যায়। তারা হয়তো মনে করে কোনোদিন তারা ঠিক এই নেশা থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু মাঝে মাঝে তাদের সন্দেহ থেকে যায় যে তারা হয়তো এই খেলায় আগেই হেরে গেছে। আসলে এটা একটা মস্ত রকমের মিথ্যে। অবসেশন নিয়ে আমরা অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, ভালো থাকার সব চেষ্টাকেই অবসেশন হারিয়ে দিতে যায়। কিন্তু আমরা যাই জানি, যাই বুঝি, বারে বারে ফেলিওরের পরেও এই মিথ্যেটাকেই আমরা আঁকড়ে ধরি। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রাস্তায় এইবারটা অন্যরকম হবে, কিন্তু কখনোই তা হয় না। তাই মাঝে মাঝে তাদের সন্দেহ থেকে যায় যে তারা আগেই হেরে গেছে। খুব কম লোকই বোঝে কথাটা কত সত্যি। তাদের বন্ধু বান্ধব, পরিবার বর্গ জানে যে তার আচরণ অস্বাভাবিক, কিন্তু তবু তারা আশা করে যায় যে একদিন নিজের ইচ্ছে শক্তির দ্বারা চালিত হয়ে লোকটা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে নিজের ভুল হিসেবে। অলসতা ছেড়ে, অলসতা মানে লেথার্জি কথাটার মানে অস্বাভাবিক অলসতা। অ্যালকোহলিকের চারপাশে যেসব আত্মীয় বন্ধুরা আছে, তাদের অজ্ঞতা এবং ভুল ধারণা থেকে তারা ধরে নেয় লোকটা একদিন অলসতা ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠবে,
তার দুর্বলতা দূর হবে, তার নৈতিক ভুলগুলো সে বুঝতে পারবে, মনে জোর ফিরে পাবে। তাই তারা বলতেই থাকে, তুমি কেন না বলতে পারো না, বা একটা দুটো খেয়ে বন্ধ করে দাও না কেন, এসব কথা তারা বলেই চলে। কিন্তু কঠিন বাস্তব বা দুঃখজনক সত্য হলো যে এই মদ্যপায়ীর পক্ষে এই সুখের দিন জীবনে আর নাও আসতে পারে। সে তার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সম্পূর্ণভাবে। সব মদ্যপরা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন হাজার ইচ্ছে শক্তি প্রয়োগ করলেও সে মদ খাওয়া বন্ধ করতে পারে না। সন্দেহ হওয়ার অনেক আগেই সেই দুঃখজনক নিয়ন্ত্রণহীন অবস্থায় এসে পড়ে। তো আজকে এই পর্যন্তই থাক। অনেকটা সময় বোধহয় একটু পেরিয়েও গেছি, 7টা 9 বাজে প্রায়। আমরা পরের দিনের পর থেকে শুরু করবো। তো এখানে যেটা আমরা দেখলাম যে হয়তো একটা সময় মনে হচ্ছে যে পুরো রিপিটেশন, একই কথা বারবার শুনছি। হ্যাঁ, মানে প্রথম দিন থেকে শুনেই আসছি, ডক্টরস ওপিনিয়নেও তাই শুনেছি, বিল স্টোরিতেও তাই শুনেছি, আবার এই সলিউশনেও এসে সেই একই জিনিস শুনছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিল এটা ইন্টেনশনালি করছেন। তিনি প্রত্যেকটা চ্যাপ্টারে তার আগের চ্যাপ্টার থেকে তিনি ভয়ানক ভাবে রিপিট করেন এই কারণে যে মাথার মধ্যে একদম গেঁথে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন। কারণ আমি দেখেছি যে এর পরেও, কারণ আমি গত দিনেও একজন অ্যালকোহলিকের সঙ্গে কথা বলছিলাম, যে বলছে যে আমার পুজো আসছে, আমার মধ্যে মনের মধ্যে একটা কিরকম চিন্তা কাজ করছে যে কি হবে, আমি সুস্থ থাকতে পারবো কিনা। সে কিন্তু প্রোগ্রাম মানে এই ফেলোশিপের মধ্যে আছে, যে এইসব বইও স্টাডি করছে, এভরিথিং করছে, অথচ তার মনের মধ্যে এই দুর্বলতা আছে। অর্থাৎ কিনা তার যে আসল প্রবলেমটা, তার ডিজিজটা সম্পর্কে তার ধারণা এখনো পরিষ্কার নয়। তো এই জন্যে এটা বারবার বলা জরুরি, এবং এটা মাথার মধ্যে একদম বসিয়ে নেওয়া খুব জরুরি যে আমাদের দুটো জিনিস আছে, আমাদের ফিজিক্যাল অ্যালার্জি এবং মেন্টাল অবসেশন, যা অন্যদের নেই। অন্যরা প্রচুর মদ খেতে পারে, এমন লোকের কথা আজকে আমরা বললাম, যে যারা হয়তো আমাদের থেকেও বেশি মদ, এরকম প্রচুর লোক আছে যে মানে যাদের সত্যি সত্যি হেভি ড্রিঙ্কার বলে, ছোট চেহারারই হোক আর বৃহৎ চেহারারই, মোটা মোটা বিরাট চেহারার লোকই হোক, মানে প্রচুর পরিমাণ বোতল বোতল মদ খেয়ে নিচ্ছে, কিন্তু সে অ্যালকোহলিক। এটি আশ্চর্য যে সে চাইলে সে তার কন্ট্রোলে রাখতে পারে মদটা, কিন্তু আমরা কখনোই পাই না। অনেক কম খেয়েও আমরা পারি, আমরা ছেড়েও অ্যাবস্টিনেন্সেও থাকি, হয়তো 2 মাস 4 মাস 2-1 বছর 2-4 বছর থেকেছি। আমরা গল্পেও পড়েছি বহুবার যে সেইরকম মানুষও আবার নতুন করে যদি একবার মদের পাত্রটা তুলে নেয় তার আর পক্ষে, এটাই অ্যালকোহল। তো সেই জায়গাটা বুঝতে হবে যে একজন অ্যালকোহলিক এই নিয়ে কোন রকম এক্সপেরিমেন্ট তার করা সম্ভব না, তাকে দূরে থাকতেই হবে। আর রিকভারির পথে তাকে যদি চলতে হয়, রিকভারির রাস্তা একটাই, সেটা ওই স্টেপস। সেই স্টেপস ধরে এগিয়ে গিয়ে স্পিরিচুয়াল যে অ্যাওয়েকনিং, যে জাগরণ, আধ্যাত্মিক জাগরণ তার মধ্যে যখন আসবে, তখন তার মনটা ভরাট হবে। যে অভাব বোধের কারণে মদটা খেতে চাইছিল সেটা পাবে না, সেটাই তার রিকভারি। অর্থাৎ কিনা তখন তার মধ্যে আর মেন্টাল অবসেশনটা থাকে। মেন্টাল অবসেশন যদি না থাকে তাহলে সে আর মদের কাছে ফিরে যাবে না। আর মদের কাছে ফিরে যদি না যায় তাহলে সে মদের পাত্রও তুলে নেবে না, আর ড্রেভিংও হবে না। তো সেটাকেই আমরা রিকভারি বলি। আমরা শরীরটাকে সারাতে পারবো না, কিন্তু মনটা আমরা সারিয়ে তুলতে পারি, চেষ্টা করব। সেটাই সবাইকে বলবো, সেই চেষ্টা করতে। এবং আজকে আরো একটা বিশেষ কথা আমরা শুনলাম, সেটা হচ্ছে যে ফেলোশিপ সব নয়। আমরা ফেলোশিপ নিয়ে খুব আবেগ আপ্লুত হয়ে যাই, ফেলোশিপ করছি, ফোন করছি, কথা বলছি, এই তো মিটিং এর পরে 2 ঘন্টা কাটিয়ে দিলাম আড্ডা মেরে, মুখ করলাম। এইসব সবই ভালো, এসব ঠিক আছে, ভালো রাখার জন্য, সাপোর্টের জন্য, এগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু ফেলোশিপ কিন্তু তোমাকে রিকভারিতে কখনোই নিয়ে যাবে না। শুধু ফেলোশিপের সাপোর্টটা দরকার, কিন্তু আসল যেটা দরকার দ্যাট ইজ স্পিরিচুয়াল স্টেপস। স্টেপস প্র্যাকটিস করতে হবে উইথ এ স্পন্সর, এটা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা ঠিক আছে, সবাইকে
ধন্যবাদ। আজকে শুভরাত্রি জানিয়ে আমি শেষ করছি আজকের মতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এবার ফিরে যাচ্ছি। গতদিনে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা মোটামুটি বিগ বুকের 23 পাতা, সেইখানে শেষ করেছিলাম। যে সেখানে কথাটা হচ্ছিল যে আমি বলেছিলাম যে লেথার্জি কথাটার মানে অস্বাভাবিক অলসতা। অ্যালকোহলিকের আর চারপাশে যেসব আত্মীয় বন্ধুরা থাকে তাদের অজ্ঞতা এবং ভুল ধারণা থেকে তারা ধরে নেয় লোকটি একদিন অলসতা ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠবে, তার দুর্বলতা দূর হবে, তার নৈতিক ভুলগুলো সে বুঝতে পারবে, মনের জোর ফিরে পাবে। তাই তারা বলতেই থাকে, তুমি কেন না বলতে পারো না, বা একটা দুটো খেয়ে বন্ধ করে দাও না কেন। কিন্তু কঠিন বাস্তব বা দুঃখজনক সত্য হলো যে এই মদ্যপায়ীর পক্ষে এই সুখের দিন জীবনে আর নাও আসতে পারে। সে তার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সম্পূর্ণভাবে। সব মদ্যপরা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন হাজার ইচ্ছে শক্তি প্রয়োগ করলেও সে মদ খাওয়া বন্ধ করতে পারে না। সন্দেহ হওয়ার অনেক আগেই সে সেই দুঃখজনক নিয়ন্ত্রণহীন অবস্থায় এসে পড়ে। পরের প্যারাগ্রাফটা ইটালিক্সে লেখা, বাঁকানো অক্ষরে। তা যাই বিগ বুকে বাঁকানো অক্ষরে লেখা আছে সেগুলোই খুব ইম্পর্টেন্ট কথা। তো এখানে শুরু হচ্ছে এভাবে যে সঠিক কারণ এখনো ধরা পড়েনি, তবে মদ্যপ যেন এক পরিস্থিতিতে পৌঁছে যায় যেখানে মদ খাওয়া বা না খাওয়ার মধ্যে তার কোনো পছন্দ অপছন্দ কাজ করে না। সে অতীতের এমনকি 1 মাস বা 1 সপ্তাহের আগেকার অপমান নির্যাতন সব ভুলে যায়। প্রথম পেগের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। এটাই মানে জরুরি বাক্য, যে ইংরেজিতে কথাটা বলছে উইদাউট ডিফেন্স। তো এই শেষ সেন্টেন্সটা, এই যে প্রথম পেগের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই, এটা মনে রাখার মতো একটা কথা। বিল তার গল্পে বলেছে, মাঝে মাঝে ভয় সাহায্য করে। মনে পড়ে কি হয়েছিল শেষবার। মদের থেকেও দূরে থাকা যায়, কিন্তু তা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। কারণ এই ভয় থেকে দূরে থাকা কখনো কাজ করে, কিন্তু বেশিরভাগ সময়ই করে না। কিন্তু এর পরেই যা বলছে তা মেন্টাল ব্ল্যাঙ্ক স্পটের কথা। মনের সেই শূন্যস্থান যেখানে কোনো স্মৃতি নেই, কোনো অনুভূতি নেই, সেখানে পড়লে সামলানো যায় না। যাকে ওপরে পড়েছে উইদাউট ডিফেন্স, মানে প্রতিরোধ ছাড়াই সমস্ত। এমনকি 1 গ্লাস বিয়ার খেলে যে অবস্থার সূচনা হতে পারে তা তার মাথায় ঢোকে না। অবসেশনের ব্যাপারে আগে আমরা আলোচনা করেছি। একবার মাথায় ঢুকলে বিপরীত যা কিছু শুভ চিন্তা তাকে সরিয়ে দেয়। কি হয়েছিল বা কি হতে পারে, কনসিকুয়েন্স কি হতে পারে, এসব অর্থহীন হয়ে পড়ে। অবসেশন সব কিছুর দখল নিয়ে নেয়। যদিও বা মাথার মধ্যে এই চিন্তা ভিড় করে, তবে তা কুয়াশাচ্ছন্ন থাকে, বা মনে এই ভুল ধারণা থাকে যে এবার সে অবস্থা ঠিক সামলে নিতে পারবে। অনেকটা পুরনো জিনের মতো, বারে বারে পড়ে পড়ে সুতো বেরিয়ে গর্ত হয়ে গেছে অনেক জায়গায়, তবু এই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। এখন গরম উনুনে সচেতন অবস্থায় বারবার হাত দেওয়ার মতোই অবস্থা প্রায়। তিনি বলছেন, গরম স্টোভে একবার হাত পুড়ে ফুসকা হলে আমরা সারা জীবন মনে রাখি, সাবধান হই, কিন্তু মদের ব্যাপারে এটা সম্পূর্ণ আলাদা। মদ্যপ বেশ হালকা ভাবে মনে মনে বলে, এইবার হাত পুড়বে না, বা হয়তো কিছুই হবে না। কতবার আমরা নিজেদের এই কথা বলিও, আবার তারপর 3-4 পর খাওয়ার পর টেবিল চাপড়ে নিজেদেরই জিজ্ঞেস করি, হায় ঈশ্বর, আমি কি করে আবার শুরু করলাম। তারপর বলি, হাত দুটোকে শেষ করে দেব, অথবা এখন আর বন্ধ করে কি লাভ। তা সবাই এটাকে আইডেন্টিফাই করতে পারি। এরকম কতবার আমাদের মনে হয়েছে যে মাঝখানে হয়তো ভেবেছি যে এইটা আর দুটো চারটে খেয়ে এবারে শেষ করে দেবো, আর আজকে আর খাবো না, আবার যা হবে কালকে হবে।
এসব ভাবছি, কিন্তু তারপরে সেই দুটো চারটে খাওয়ার পরে এমন একটা অবস্থা হয়, তখন আর থামতে পারি না। তখন নিজের মনকে নিজেকে বলি যে এখন আর বন্ধ করে কি লাভ। তো এই ধরনের চিন্তা যখন মাথায় গেঁথে যায়, তখন আহ মধ্য ব্যক্তি মানুষের সাহায্যের বাইরে চলে যায়। এই ইম্পর্টেন্ট কথা এটা। এবং এমন চিন্তা রিয়েল অ্যালকোহলিকদেরই আসে, কারণ তার মেন্টাল অবসেশন এবং ফিজিক্যাল অ্যালার্জি আছে, যা এমনকি একজন হেভি ড্রিঙ্কারেরও নেই, যাদের সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম। তারা যথেষ্ট হেভি ড্রিঙ্ক করে, কিন্তু তারা ইচ্ছে মতো থামতে পারে। কিন্তু আমরা তো পারি না, বিকজ অফ আওয়ার ফিজিক্যাল অ্যালার্জি এবং মেন্টাল অবসেশন। যদি আমরা মানুষের সাহায্যের বাইরে হই, যেটা এখানে বলছে এই ওপরের প্যারাগ্রাফে, যেখানে বলছে যে মানুষের সাহায্যের বাইরে চলে যায়, বলছিল না? তো সেটা যদি সত্যি হয়, তাহলে উম, শুধু ফেলোশিপ আর কি করবে? সেটা তো হাফ মেজার। যতক্ষণ না স্টেপের সিমেন্ট দিয়ে তাকে জুড়ছি, কিছুই হবার নয়। তাই তাকে আহ তালা বন্ধ করে না রাখলে সে মরে যেতে পারে বা স্থায়ীভাবে পাগল হয়ে যেতে পারে। ইতিহাসের পাতা উল্টালে আমরা এইরকম রাশি মদ্যপের পরিচয় পাই, যারা এইভাবে নিজেদের জীবন ধ্বংস করেছে। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আরো হাজার হাজার মানুষ এইরকম থাকতো। এখনো অনেকে আছে যারা থামতে চায়, কিন্তু থামতে পারে না। তবে তারপরে প্যারাগ্রাফে বলছে, তবে সমাধান আছে। এই সমাধান সাফল্যের সাথে অর্জন করার জন্য যে দ্বিধাহীন স্বীকারোক্তির প্রয়োজন হয়, অহংকার বোধকে স্তিমিত করতে নিজেদের যেসব দোষ স্বীকার করতে হয়, তা আমাদের কারুর ইচ্ছে করেনি। কিন্তু আমরা দেখেছি যে এই প্রক্রিয়া আমাদের ক্ষেত্রে দারুণভাবে কাজ করেছে। আমরা এও মেনে নিয়েছি যে জীবনযাপন আমরা করছি তা চরম নিরাশা ও ব্যর্থতায় ভরা। তাই এই রোগমুক্ত ব্যক্তিরা যখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তখন তাদের দেখানো আধ্যাত্মিক পথ গ্রহণ করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। মনে হয়েছে জীবনে স্বর্গের আনন্দ পেয়েছি, যেন জীবনে বেঁচে থাকার একটা নতুন কারণ আছে, যা আমরা আগে কখনো স্বপ্নেও ভাবিনি। আসলে ঘটনাটা এই, এবং এর চেয়ে কম কিছু নয়। আমরা এক গভীর আধ্যাত্মিক ঈশ্বরীয় অনুভূতি উপলব্ধি করেছি, যা জীবন সম্পর্কে আমাদের চিন্তাধারা ও ভাবভঙ্গির আমূল পরিবর্তন ঘটিয়েছে। আমাদের সতীর্থ বন্ধু ও ঈশ্বরের পৃথিবীকে নতুন চোখে দেখতে শিখেছি। আমাদের জীবনের মূল বিশ্বাস এই যে ঈশ্বর আমাদের হৃদয়ে প্রবেশ করেছেন এবং সেখানে এমন ভাবে বিরাজমান, যা সত্যিই অলৌকিক। তিনি আমাদের এমন ভাবে সাহায্য করেছেন, যা আমরা নিজেরা কোনোদিনই করতে পারতাম না। ভালো করে দেখো, এটা সত্যি মস্ত ব্যাপার। নিচে অ্যাস্টারিক্স দিয়ে লেখা ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে অ্যাপেন্ডিক্স 2-তে। এইরকমই 27 পাতাতেও আছে, 47 পাতাতেও আছে। 3 বার করে দেওয়ার অর্থ এটা ভেরি ইম্পর্টেন্ট। এরা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর কথা বলছে। প্রথম প্রিন্ট বিগ বুকে এই অ্যাস্টারিক্স ছিল না, এবং বইয়ের পেছনে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এর এই রেফারেন্স ছিল না। এই নিয়ে অনেকে বিলকে প্রশ্ন করতো, বিল, তুমি যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এর কথা বলেছো, তা আসলে কি? আমাদের তো এই অভিজ্ঞতা হচ্ছে না। তারা ধন্যবাদ জানায় যখন দেখে এরপর থেকে বইয়ের পেছনে, যেটা মানে মোটা যে বইটা, বিগ বুকের দুরকম তো সংস্করণ আছে। একটা মোটা বই, সেই মোটা বইয়ের 569 পাতায়, আর আমরা যে ছোট বইটা পড়ি সেটাতে 273 পাতায় এই স্পিরিচুয়ালিজম, এই যে অ্যাপেন্ডিক্স 2টা, এটা দেওয়া আছে আর কি। বইয়েতে নানা জায়গায় স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং টার্মটা ইউজ হয়েছে। আমরা অ্যালকোহলিকরা ভালো করে পড়ি না, কিন্তু পড়া দরকার। যথেষ্ট ব্যক্তিত্বের পরিবর্তন অ্যালকোহলিজম থেকে আরোগ্যের পথে নিয়ে আসে, এবং তা আমাদের মধ্যে নানাভাবে প্রকাশিত হয়। প্রথম প্যারাগ্রাফে
ওই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের যে প্যারাগ্রাফটা, তার প্রথম প্যারাগ্রাফে দেখি স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স বা অ্যাওয়েকনিং দুটোতেই এই ব্যক্তিত্বের যথেষ্ট পরিবর্তন ঘটে। ডক্টর সিলকওয়ার্থ এটাকেই সাইকিক চেঞ্জ বা মানসিক পরিবর্তন বলেছেন, যাতে যেভাবে আগে ভাবতাম তা আর ভাবি না, আমাদের অনুভূতি ও মনোভাব মানে আমাদের অ্যাটিটিউড এটাও বদলে যায়। অনেকগুলো নতুন টার্ম আমরা পাই, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, পার্সোনালিটি চেঞ্জ, সাইকিক চেঞ্জ, সবগুলোর মানেই কিন্তু এক। স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স একটা হঠাৎ উপলব্ধির ব্যাপার যা বিলের হয়েছিল, বা যদি তোমাদের মনে থেকে থাকে যে ডক্টর সিলকওয়ার্থ যে দুজনের কথা শেষকালে বলেছেন, ওই ডক্টর ওপিনিয়নের একদম শেষ প্যারাগ্রাফে বলেছেন, তাদের একজন যাকে সেই জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসা হয়েছিল, তার নাম ছিল ফিটজমেও। সেই ফিটজমেওরও কিন্তু এই বিলের মতো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স বা আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছিল। প্রথম বইয়ের শেষ দিকের গল্পগুলিতে এগুলো পাই। আর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং অনেকদিন ধরে আস্তে আস্তে ডেভেলপ করে, মানে যাকে আমরা আধ্যাত্মিক জাগরণ বলি, সেটা আস্তে আস্তে ডেভেলপ করে। তাই ফার্স্ট প্রিন্ট পড়ার পর অনেকের ধারণা হয়েছিল, ফার্স্ট প্রিন্টে তো এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর কথা ছিল না, খালি স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এর কথা ছিল, মানে আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা, যেটা বিলের হয়েছিল। তাই সেই ফার্স্ট প্রিন্টটা পড়ার পর অনেকের ধারণা হয়েছিল এই অত্যাশ্চর্য এবং অলৌকিক উথাল পাথাল না হলে বোধহয় ব্যক্তিত্বের পরিবর্তন সম্ভব হবে না, বা এখানে ধর্মীয় অভিজ্ঞতা এখানে প্রয়োজন, এইরকম ধরনের একটা ধারণা হয়েছিল। এইরকম ভেবে নেওয়াটা কিন্তু ভুল ছিল। সবসময় যে এটা হঠাৎ এবং তাৎক্ষণিক হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের অনেকের মধ্যে পরিবর্তন অন্যভাবেও এসছে, যা বিখ্যাত সাইকোলজিস্ট উইলিয়াম জেমস বলেছেন এডুকেশনাল ভ্যারাইটি, বা ধীরে ধীরে শিখতে শিখতে পরিবর্তন। আমরা যেমন আস্তে আস্তে শিখবো এবং তা জীবনে প্রয়োগ করব, এবং একদিন সেই জাগরণ হবে যখন বুঝবো আমরাও বদলেছি। তাই আমরা এটার নাম দিয়েছি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং। তাই এতে কিছুই যায় আসে না যে পরিবর্তনটা হঠাৎ অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছে না ধীরে ধীরে শিক্ষা এবং তার প্রয়োগের মধ্যে দিয়ে এসছে। আমার পার্সোনালিটি, আমার দেখা, আমার অনুভূতি, আমার অ্যাটিটিউড দিয়ে তৈরি। আমি যখন এতে এসেছিলাম, আমি ছিলাম কি অস্থির, বিরক্তিতে ভুগতাম, সবেতেই অসন্তুষ্টি ছিল। আমার মনের মধ্যে ছিল লজ্জা, ভয়, পাপবোধ, অনুশোচনা। সেখান থেকে আজ আমি ফিরে পেয়েছি মনের স্থিরতা, প্রশান্তি এবং আনন্দ। আমার মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে, আমি আর সেই আমি নেই। আমরা যারা নিউ কামার এই প্রসেস বা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে যাই, তখন নিজেরা বুঝবার আগেই অন্যরা বুঝতে পারে তার মধ্যে পরিবর্তন আসছে। এই পরিবর্তন হয়তো নিজে নিজে বছরের পর বছর কঠিন ডিসিপ্লিনের জীবন কাটালে তবেই সম্ভব হতো, কিন্তু অন্যদের সহযোগিতায় ও সর্বোপরি হায়ার পাওয়ারের কৃপায় তার ভেতরের এক অজানা শক্তির ভান্ডার উন্মোচিত হয়। সেটাই সাহায্য করে অনেক আগেই এই পরিবর্তন ঘটাতে। যারা ধর্মভাবাপন্ন তারা একে ঈশ্বর সচেতনতা বা গড কনসাসনেস বলেন। যে কোনো অ্যালকোহলিক যদি সততার সঙ্গে সমস্যাটার সঙ্গে আমাদের অভিজ্ঞতার আলোয় ফেস করেন, তার মন যদি সমস্ত স্পিরিচুয়াল কনসেপ্টের জন্য বন্ধ না থাকে, তিনি অবশ্যই রিকভার করবেন। একমাত্র তিনি হারবেন তখনই যদি তার অ্যাটিটিউড হয় অসহিষ্ণুতা, অস্বীকার বা ডিনায়াল, ঝগড়া, লড়াই, এইসব যদি তার থাকে। স্পিরিচুয়ালিটি নিয়ে কারোরই সমস্যা হওয়া উচিত নয়। উইলিংনেস বা ইচ্ছুকতা, অনেস্টি বা সততা এবং ওপেন মাইন্ড মানে খোলা মন, এগুলো এক্ষেত্রে খুবই জরুরি। এগুলো ছাড়া কিন্তু কিছু হবে না। একটা নীতি আছে যা সব ইনফরমেশনকে আটকে দেয়, যা সব যুক্তির বিরুদ্ধে প্রমাণ এবং মানুষকে চিরকালের অজ্ঞতায় রাখতে ব্যর্থ হয় না। তা হলো কোন রকম তদন্তের আগেই প্রত্যাখ্যান বা অবমাননা।
ইংরেজিতে বলে কন্টেম্পট প্রায়র টু ইনভেস্টিগেশন। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। যেমন আমরা অনেকেই অনেক রকম খাবার পছন্দ করি না, এবং কিছু খাবার খুব বেশি রকম পছন্দ করি। অনেকের মধ্যে আমি দেখেছি, নিশ্চয়ই তোমরাও দেখেছো, সেটা হচ্ছে যে কাউকে বলা হলো যে এটা খেয়ে দেখো, সে বললো না ওটা আমি খাই না। তাকে তুমি জিজ্ঞেস করো যে তুমি খাও না মানে তুমি কি কোনোদিন খেয়ে দেখেছো? না না ও আমি জানি, ও বাজে, ওটা খেতে ভালো লাগবে না, খাবো না। তুমি তাকে অনুরোধ করো যে যাও একটু খেয়ে তো দেখো, যদি ভালো না লাগে খেও না। না না ও আমার জানা আছে, ও আমার দেখবার কোনো দরকার নেই, আমি জানি। তো এটাকেই বলে এই তদন্তের আগেই প্রত্যাখ্যান। মানে আমি সেটাকে টেস্ট করে দেখলাম না, জানলাম না। তো এটা শুধু খাওয়ার ক্ষেত্রে হয় না, বহু ক্ষেত্রেই হয়। আমাদের এই ইয়েতেও এই ব্যাপারটা ঘটে অনেক সময়। আমরা দেখি অনেক নিউকামার আসে, হ্যাঁ, তারা 2-4 দিন মিটিং করে, তারপরে হঠাৎ করে হয়তো কদিন আর আসছে না। তাকে রাস্তায় তোমার দেখা হলো, তুমি জিজ্ঞেস করলে ভাই আসছো না কেন, কি হলো? না ওই তো গেলাম, দেখলাম তো। কি দেখলে? ওই যে এই মানে বিগ বুক, ওই আপনার স্টেপ ট্র্যাডিশন, স্টেপ ট্র্যাডিশন এসব তুমি জানো? হ্যাঁ ও তো সেদিন শুনলাম, সব জেনে গেলাম। ওই তো ওটা তো অনেক কষ্ট করে আমরা জেনেছি, অনেক দিন ধরে জানতে হয়, ধীরে ধীরে জানতে হয়। না না ওসব, ওই তো আপনারা তো বললেন, শুনলাম ওই তো কি একজন বিলের কথা বললেন, বম্বের কথা বললেন, আর এইসব বললেন, এইসব স্টেপ টেপ করতে হবে, হ্যাঁ তার ওসব আমার জানা হয়ে গেছে, বোঝা যায়। ও আর সেই জন্য আর যাচ্ছি না। তো এই হচ্ছে অনেকের অ্যাটিচিউড, মানে তারা কিছু জানবে না, ভালো করে বুঝবে না, তার আগেই তারা সিদ্ধান্ত নিয়ে নেবে এবং বলে দেবে যে এটা আর জানার দরকার নেই। যাই হোক, এটা এটা একটা খুব মস্ত মানে খারাপ জিনিস, যে এটা যাদের মধ্যে আছে তারা অনেক কিছু জানার সুযোগ আছে তাদের জানাই হয় না। আচ্ছা, এই এই সূত্রে আমি যেরকম ইতিহাস থেকে কিছু আহ, কথা মাঝে মাঝে বলি, যেগুলো তোমাদের হয়তো একটু ইন্টারেস্টিং লাগে, সেটা বলছি। যে এই অ্যাপেন্ডিক্স 2 এর যে একদম শেষ প্যারাগ্রাফে দেখবে বিল এই মানে কন্টেম্পট প্রায়র টু ইনভেস্টিগেশনের কথা লিখছে, এবং লিখতে গিয়ে সে বলছে যে এটা হারবার্ট স্পেন্সারের কথা, একজন আহ, লেখক, একজন দার্শনিক, তার নাম দিয়ে এটা উনি বলছেন। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে এটা কিন্তু হারবার্ট স্পেন্সারের লেখা নয়। এটা অবশ্য বিলের খুব একটা দোষ নয়। আসলে হারবার্ট স্পেন্সারের কিছু বিখ্যাত উক্তি আছে, যার জন্য অনেকেই এরকম ধরনের কোনো বিশেষ উক্তিকে তার তার লেখা বলে গুলিয়ে ফেলে, এবং সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়েতে উদাহরণ হিসেবে এসেও পড়ে। এবার যদি কেউ সেই রকম একটা কোনো উদাহরণ দেখে অন্য কোথাও কোট করে, তারও ভুল হয়। তো এই লেখাটা অ্যাকচুয়ালি প্রায় 100 বছর আগে একজন অন্য ব্রিটিশ ফিলোসফার, তার নাম উইলিয়াম প্যালি, তার একটা বইয়েতে এভিডেন্স অফ ক্রিশ্চিয়ানিটিতে এটা প্রথম তিনি কোট করেন। এবং সেটা সেই লেখাটা আবার যেরকম আমাদের বিগ বইয়ের পেছনে অনেকের নিজস্ব স্টোরি আছে, সেরকম রায় ক্যাম্পবেল বলে একজন আর্টিস্ট এবং অ্যালকোহলিক, তার একটা স্টোরি ছিল। সেই স্টোরিতে তিনি এই এটাকে কোট করেন, এই হারবার্ট স্পেন্সারের লেখা বলে কোট করেন। সেই গল্পটা আবার দ্বিতীয় এডিশনে, বিগ বুকের দ্বিতীয় এডিশনে বাদ পড়ে যায়। কিন্তু ওই লেখারই এই অংশটা, এই যে হারবার্ট স্পেন্সারের এই কোটেশনটা, এটা বিল তুলে এনে ওই অ্যাপেন্ডিক্স 2-তে ঢুকিয়ে দেয়। তো সেটা একটা ভুল। এখন এছাড়াও এই ব্যাপারটা, এই লেখাটা একটা হোমিওপ্যাথিক মেডিসিনের একটা বইয়েতে ওই হারবার্ট স্পেন্সারের লেখা বলে কোটেড হয়েছিল,
এবং বিলের মা এমিলি গ্রিফিথ, তিনি একজন অস্টিওপ্যাথিক ফিজিশিয়ান ছিলেন। তিনি সম্ভবত এই বইটা তার ছিল এবং সেই বইটা তিনি তার ছেলে বিলকে হয়তো দিয়েছিলেন এবং বিল সেখান থেকে এটা পড়েও থাকতে পারে, সেখান থেকেও এই ভুলটা হয়ে যেতে পারে। যাই হোক, এটা একটা ইতিহাসের গল্প এবং ইন্টারেস্টিং বলে তোমাদের বললাম এই আর কি। তো যাই হোক, লেখায় ফিরে আসি, মানে আমরা যে আলোচনা সেখানে ফিরে আসি। যে আমরা বলছিলাম যে ওই কোন রকম তদন্তের আগে প্রত্যাখ্যান এবং অবমাননা এটা করে অনেক মানুষ এবং তাতে অনেক ভুল হয়। দেখো, এতে আসার আগে আমি অনেক কিছুই জানতাম, কিন্তু সেই জানা ঠিক ছিল না। আমার জীবন আমি কিন্তু এর উপর নির্ভর করেই চালিয়েছি এবং তা কাজ করেনি। আর সেগুলো আমার কাছে এমন ধ্রুব সত্য ছিল যে নতুন কিছু যা আসলে ঠিক তা শিখতে আমি রাজি ছিলাম না। তো এই সব পুরনো ধ্যান ধারণাকে সরিয়ে দিতে এবং নতুন কিছু গ্রহণ করতে আমার প্রয়োজন ছিল একটা খোলা মন। আজকে তা আরো প্রয়োজন। বিলকে আমরা দেখেছি, নতুন কিছু সে যখন শেখায়, সে উদাহরণ নিয়ে আসে সেগুলোর যেগুলো আমরা জানি। যেমন এই চ্যাপ্টারের প্রথমে আমরা দেখেছি যে সে জাহাজের কথা উদাহরণ হিসেবে নিয়ে এসেছিল। আর একটা জিনিস বিলের আছে, যা হলো ভালো রাইটারদের যা থাকে, সে একটা জিনিসকে বারবার রিপিট করে, কিন্তু যখন করে তখন সবসময় নতুন নতুন শব্দের প্রয়োগ করে, যার মানে কিন্তু একই, কিন্তু মনে হয় যেন নতুন কিছু বলছে। স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এই আলোচনার চাবিকাঠি কিন্তু একটাই শব্দ, সেটা হচ্ছে চেঞ্জ। দেখা যাক প্রথম পাতার এই চেঞ্জ শব্দটাই কত ভাবে বলছে। প্রথম প্যারাগ্রাফে পার্সোনালিটি চেঞ্জ, সাফিসিয়েন্ট টু ব্রিং অ্যাবাউট রিকভারি। সেকেন্ড প্যারাগ্রাফে আবার পার্সোনালিটি চেঞ্জের কথা, কিন্তু বলছে ইন দ্য নেচার অফ সাডেন অ্যান্ড স্পেকটাকুলার আপহিভালস, যার অর্থ হলো আমূল পরিবর্তন, হঠাৎ দর্শনীয় উত্থান। থার্ড প্যারাগ্রাফের প্রথম লাইন সাডেন রেভলিউশনারি চেঞ্জ, মানে আচমকা বৈপ্লবিক পরিবর্তন। থার্ড প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স ইমিডিয়েট অ্যান্ড ওভারওয়েলমিং, একবার, এবং গড কনসাসনেস এর ভাস্ট চেঞ্জ ইন ফিলিং অ্যান্ড আউটলুক। ফোর্থ প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে বলছেন সাচ ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন মানেও সেই চেঞ্জ। ফোর্থ প্যারাগ্রাফের মাঝে লিখছেন প্রোফাউন্ড অল্টারেশন, মানে আবার গভীর পরিবর্তন। তাই চেঞ্জ এই শব্দটি হচ্ছে আসল চাবিকাঠি, যার ফলে আমার মন এখন অনেক শান্ত, আমার মধ্যে আনন্দের অনুভূতি এসছে। আমার এখন ইচ্ছে করে নিজের স্বার্থপরতা ছেড়ে অন্যকে সাহায্য করতে। এই তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং। যা ছিলাম তার থেকে বদলে গিয়ে আমি এক নতুন মানুষ। ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি এতে আমার সেই সব হিরোদের খুঁজি যাদের মতো আমি হতে চাই। নিজেকে আমার শেষ পর্যন্ত পছন্দ ছিল না। এখন যে আমি আমার হিরোর মতোই হচ্ছি, সে তো ভালো, খুবই ভালো। তাই আমার আগের লোকেরা যা বলে তা হলো, যা আমি হয়েছিলাম তার থেকে আমার ঈশ্বর আমাকে যেমন দেখতে চেয়েছিলেন সেটাই চেঞ্জ। আমার ঈশ্বরকে ধন্যবাদ। আপনি যদি আমাদের মতোই ঘোর মদ্যপ হয়ে থাকেন, তাহলে জেনে রাখবেন যে এমন কোনো সমাধান নেই যা মাঝামাঝির মধ্যে পড়ে। আমার এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম যেখানে জীবন ছিল চূড়ান্ত অন্ধকারময়। কোনো মানুষের সাধ্য ছিল না আমাদের বাঁচায়। আমাদের কাছে ছিল শুধু দুটি বিকল্প, এই ধ্বংসের পথে এগিয়ে যাওয়া, সব রকম চেতনা মন থেকে মুছে ফেলা। তো সেটা হচ্ছে স্টেপ 1, মানে শক্তিহীন থেকে যাওয়া। তারপরে লাইন বলছে যে বা অপর এক বিকল্প, দৈব শক্তির সাহায্য নেওয়া, যা আমরা সত্যি নিতে চেয়েছি এবং সাগ্রহে নেওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু
25 পাতার লাস্ট প্যারাগ্রাফটা পড়ছি। হ্যাঁ, সেটা স্টেপ 2, আমার থেকে উচ্চ শক্তির প্রয়োজনকে মেনে নেওয়া। আমরা সত্যি নিতে চেয়েছি এবং সাগ্রহে নেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখলাম, আমরা স্টেপ 1-এ দাঁড়িয়ে মানে ফিজিক্যাল অ্যালার্জি, মেন্টাল অবসেশন, এটা এসেছিল নিউইয়র্কের ডক্টর সিল্কওয়ার্থের থেকে। স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের আইডিয়াটা কি তাহলে ধর্মীয় লোকের থেকে এসেছিল? 26 পাতায় গিয়ে তাহলে সেটা দেখা যায়। 26 পাতার শুরুতে আমরা বলছি যে একজন বিশেষ আমেরিকান ব্যবসায়ী, বুদ্ধি, ভালো চরিত্র এবং নানা গুণের অধিকারী ছিলেন। বহু বছর ধরে তিনি এক স্যানিটোরিয়ামে ঘুরে বেড়াচ্ছিলেন, বিখ্যাত আমেরিকান মনস্তত্ত্ববিদদের সাথে আলোচনা করছিলেন তার সমস্যা নিয়ে। তারপর তিনি চলে গেলেন ইউরোপে, সেখানে নিজেকে সমর্পণ করলেন মনস্তত্ত্ববিদ ডক্টর জাং এর কাছে। যদিও অভিজ্ঞতা তাকে কোন রকম চিকিৎসার ফলপ্রসূতা সম্পর্কে সন্দিহান করে তুলেছিল, তবুও তিনি প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে চিকিৎসা শেষ করলেন। তার জানা ছিল 28 দিনের চিকিৎসা, কিন্তু সেটা 1 বছরে পৌঁছল। ডক্টর জাং সপ্তাহে 1 দিন করে 52 সপ্তাহ তাকে সাইকোঅ্যানালাইজ করলেন। তার দৈহিক ও মানসিক অবস্থা খুব ভালো ছিল। তাছাড়া তার মনে বিশ্বাস ছিল যে মস্তিষ্কের ভিতরের কাজকর্ম ও লুকোনো অনুভূতি সম্পর্কে তিনি এত গভীর জ্ঞান অর্জন করেছেন যে রোগের পুনরাবির্ভাব অভাবনীয় ছিল। তবুও খুব কম সময়ের মধ্যে তিনি আবার মদ ধরে ফেললেন। তাছাড়া কেন এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন। তাই যে ডাক্তারকে তিনি শ্রদ্ধা করতেন সেই ডাক্তারের কাছে আবার ফিরে এলেন এবং তাকে সরাসরি প্রশ্ন করলেন কেন তিনি মদ ছাড়তে পারছেন না। সর্বোপরি তিনি চেয়েছিলেন আত্মসংযমের ক্ষমতা অর্জন করতে। অন্যান্য সমস্যার ক্ষেত্রে তিনি যথেষ্ট বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞানের পরিচয় দিতেন, অথচ এই ব্যাপারে কেন নিয়ন্ত্রণ রাখতে পারতেন না তার নিজের ওপর? কেন? তিনি ডাক্তারকে সবিনয়ে অনুরোধ করলেন তাকে সব সত্যি কথা খুলে বলতে। ডাক্তারের বিচারে তার অবস্থা ছিল একেবারেই হতাশাজনক। তিনি কখনোই আর তার আগের সামাজিক মর্যাদা ফিরে পাবেন না, এবং যদি বেশি দিন বাঁচতে চান তাহলে নিজেকে ঘরে তালা বন্ধ করে রাখতে হবে বা 24 ঘন্টা প্রহরায় থাকতে হবে। এটাই ছিল চিকিৎসকের মতামত। কিন্তু এই মানুষ আজও বেঁচে আছেন এবং মুক্ত স্বাধীন মানুষ হিসেবে। তার প্রহরার প্রয়োজন হয় না ঘরে নিজেকে বন্ধ রাখার। তিনি পৃথিবীর সব জায়গায় যেতে পারেন যেখানে যে কোনো স্বাধীন মানুষ যেতে পারে। অবশ্য তাকে জীবনের প্রতি একটা সহজ সাধারণ দৃষ্টিভঙ্গি রাখতে হয়েছে। এখন আমাদের কিছু মদ্যপ পাঠক ভাবতে পারেন কোন রকম আধ্যাত্মিক শক্তি ছাড়া তারা ভালো হয়ে যেতে পারে। আমাদের উক্ত বন্ধু তার খ্যাতনামা ডাক্তারের মধ্যে যে কথোপকথন হয়েছে তার কিছু অংশ তুলে ধরা হলো নিচে। ডাক্তার বললেন, আপনার মানসিকতা একজন পাকা মদ্যপের মতো। আমি কোনোদিন এমন একজন রোগীকেও সেরে উঠতে দেখিনি যাদের মানসিক অবস্থা আপনার। আমাদের বন্ধুটির মনে হলো নরক থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র দরজাটি সজোরে তার পেছনে বন্ধ হয়ে গেল। ডাক্তারকে তিনি প্রশ্ন করলেন, কোনো ব্যতিক্রম নেই কি? ডাক্তারের উত্তর, হ্যাঁ, অনেক আগে থেকেই আপনাদের মতো ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে আসছে। মাঝে মাঝে মদ্যপদের মধ্যে দেখা যায় এক বিশাল আধ্যাত্মিক অভিজ্ঞতা। এগুলি আমার কাছে বিস্ময়কর ঘটনা। তাদের মধ্যে অনুভূতি ও ভাবাবেগের এক বিশাল ভাঙা গড়া চলে, সেগুলি নতুন রূপে দেখা দেয়। খুবই আশ্চর্য এটি। কিছু কল্পনা, আদর্শ, অনুভূতি যেগুলি মানুষকে ক্রমাগত চালিত করে আসছিল সেগুলি হঠাৎ একপাশে সরে যায়, আর তার জায়গায় নতুন চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, অনুভূতি তাদের উপর আধিপত্য বিস্তার করে। সেগুলো বদলে যায়। আসলে
আমি তোমার মনের মধ্যেও এরকম কিছু নতুন চিন্তাধারার পরিবর্তন সাধনের চেষ্টা করছি। এটা একটা বিষয় তুলছো। বহু লোকের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করেছে, কিন্তু তোমার মতো মদ্যপের ক্ষেত্রে আমি সফলতা পাই। ভাবতে পারো কে বলছে কথাটা? পৃথিবীর মধ্যে তৃতীয় একজন মনের ডাক্তার, যার অসম্ভব সুনাম ছিল এ ব্যাপারে। তিনজন আহ বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন। 1 নম্বর ডক্টর ফ্রয়েড, 2 নম্বর ডক্টর অ্যাডলার এবং 3 নম্বর ডক্টর জাং। রাউল্যান্ড ডক্টর জাং এর চিকিৎসায় ছিল 1 বছর, কিন্তু তারপরেও যখন হ্যাজার্ড রিল্যাপস করে তখন হচ্ছে এসব কথা। ডক্টর জাং অত্যন্ত বিনয়ের সাথে এই সত্যি কথাগুলো বলছেন। সবচেয়ে বড় কথা, যখন ডোনাল্ড জিজ্ঞেস করলো এর কি কোনো ব্যতিক্রম নেই, এত বড় একজন ডাক্তার হয়েও তিনি ভাইটাল স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এর কথা বললেন, মানে সেই জরুরি আধ্যাত্মিক অভিজ্ঞতা। তিনি বললেন এই অসাধারণ ব্যাপারটি কিভাবে ঘটে, কিন্তু আমি দেখেছি কখনো কখনো এটা হয়। মানে একজন ডাক্তার হয়েও তিনি এই স্পিরিচুয়ালিটির কথা বললেন। এই কথা শোনার পর আমাদের বন্ধু অন্তত কিছুটা স্বস্তি পেলেন। তিনি ভেবে দেখলেন যে তিনি চার্চের ভালো সদস্য। এই ক্ষীণ আশার আলোটুকুও নিভে গেল যখন ডাক্তার বললেন ধর্মের প্রতি বিশ্বাস থাকা ভালো, কিন্তু তার অর্থ এই নয় যে সেই আধ্যাত্মিক অভিজ্ঞতা তার জীবনে আসবেই। আসলে ধর্ম এবং আধ্যাত্মিকতার তফাৎটা হচ্ছে, ধর্ম কিছু আচার উপাচার অনুষ্ঠানের সমষ্টি। সেখানে দেবদেবী থাকে, কতগুলো নির্দিষ্ট নির্দেশ মানতে হয় ঈশ্বরকে পাবার পথ হিসেবে। কি বলতে হবে, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, কি পরিধান করতে হবে, সব ঠিক করা আছে, সেগুলোই মানতে হয়। স্পিরিচুয়ালিটিতে এইসব নির্দেশ নেই, এত নিয়মতান্ত্রিকতা নেই। এ তোমার নিজস্ব প্রার্থনা, নিজস্ব মনোযোগ এবং ধ্যানের ব্যাপার। তাই যদিও রোনাল্ড একজন ভালো চার্চ মেম্বার ছিল, এই কথা ভদ্রলোককে এক অসম্ভব মানসিক দ্বিধায় ফেলল। ঠিক এই সময় ঘটলো তার জীবনে সেই অত্যাশ্চর্য অভিজ্ঞতা যার কথা আমরা আগে বলেছি। তিনি পুরনো জীবনধারা থেকে মুক্তি পেলেন। অক্সফোর্ড গ্রুপের প্রোগ্রাম অফ অ্যাকশন নেই তার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হলো। তার সবচেয়ে বড় অবদান, তিনি এবি কে এই মেসেজটা দিতে পেরেছিলেন যাতে সে সুস্থ হয়ে ওঠে। আচ্ছা, এই এই যে ডোনাল্ড হ্যাজার্ড যার কথা আমরা বলছি, ডোনাল্ডের তো কোনো টাকার অভাব ছিল না। তিনি প্রথমে ফ্রয়েডের কাছেই গিয়েছিলেন। তিনি তখন কোনো পেশেন্ট দেখছিলেন না, ফ্রয়েড। তিনি অ্যাডলারকে তারপরে ট্রাই করেন। অ্যাডলারও টাইম দিতে পারেননি। তখন তিনি ডক্টর জাং এর কাছে যান। অ্যাডলার এবং জাং দুজনই ফ্রয়েডের স্টুডেন্ট ছিলেন। জাং এর ফ্রয়েডের ঘনিষ্ঠ সম্পর্ক দুজনের ভিন্ন মতবাদের কারণে ভেঙে যায়। জাং এর সাইকোলজি অফ দি আনকনসিয়াস ফ্রয়েড মেনে নিতে পারেননি। জাং ফ্রয়েডের তত্ত্ব যে সবকিছুর মূলে লিবিডো, সেটা মেনে নিতে পারেননি। এছাড়াও জাং এর সিনক্রনিসিটি, আর্কিটাইপাল ফেনোমেনা, কালেকটিভ আনকনসিয়াস এসব তত্ত্ব তার নিজস্ব। স্পিরিচুয়ালিটিও তার ভরসা ছিল। তাই মনে হয় ঈশ্বরই ডোনাল্ডকে বাঁচান যে তাকে ফ্রয়েড বা অ্যাডলারের কাছে ট্রিটমেন্ট নিতে হয়নি। তাহলে হয়তো আমরা আমাদের সাইকো অ্যানালাইজ করেই যেতাম, স্পিরিচুয়ালিটির ছিটে ফোটাও আমাদের জীবনে আসতো না। তাই যখন দেখি কিছু কিছু মিটিং এ এই সাইকো অ্যানালাইজ করার চেষ্টা চলছে স্পিরিচুয়ালিটিকে দূরে সরিয়ে রেখে, তখন দুঃখ লাগে। আর এসব যারা করছে তারা আবার ফিল্ম স্টেপের কথা গর্ব করে বলে, তা তাদের মানায় না। স্টেপগুলো কোথা থেকে এলো যদি দেখি, তাহলে দেখবো স্টেপ 1 এসেছে নিউ ইয়র্কের ডক্টর সিলকওয়ার্থের কাছ থেকে, যিনি একজন নন অ্যালকোহলিক নিউরোলজিস্ট। স্টেপ 2 এসছে পৃথিবীর অপর প্রান্ত থেকে ডক্টর জাং, যিনি একজন নন অ্যালকোহলিক সাইকিয়াট্রিস্ট। এবং শেষ 10টা স্টেপ এসেছে অক্সফোর্ড গ্রুপার্স থেকে, যারা নন অ্যালকোহলিক, প্র্যাকটিসিং ফার্স্ট সেঞ্চুরি খ্রিস্টানিটি। আমাদের এটা বিনয়ের সঙ্গে মনে রাখা কর্তব্য যে এই সমস্তই
অ্যালকোহলিক অ্যানোনিমাসের বাইরের লোকরা, যারা অ্যালকোহলিক নয়, তাদের এগুলো অবদান। ফিলকোর, যিনি 50,000 অ্যালকোহলিক কাছ থেকে দেখেছেন, তিনি আসল সমস্যাটা চিহ্নিত করেছিলেন এবং এটাই তার ওপিনিয়ন ছিল, কিন্তু তার কাছে এই সমস্যার সমাধান ছিল না। ডাক্তার জাং এর কাছে সলিউশন ছিল, কিন্তু সমস্যাটার সঙ্গে তিনি পরিচিত ছিলেন না। অক্সফোর্ড গ্রুপের কিছু টেনেটস ছিল যা আসলে প্ল্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন। তারা অ্যালকোহলিক প্রবলেম বা সলিউশনের কথা ভাবেনি। রোনাল্ডকে ডক্টর জাং যখন স্পিরিচুয়ালিটির প্রেসক্রিপশন দেয়, সে অক্সফোর্ড গ্রুপে জয়েন করে এবং তাদের প্ল্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন পালন করে সুস্থ হয়ে ওঠে। সে তখন এবি কে সাহায্য করে। এবি এই ইনফরমেশনটা বিলের কাছে বয়ে আনে। বিলের যে সেই জিগস পাজল ছিল সেটা সম্পূর্ণ হয়। ওই যে ফাঁকা ফাঁকা জিগস পাজল হয় না, সেটা খাপে খাপে মিলে যায়, সেরকম সবকিছু তার জানা হয়ে যায়। মানে সে জানে প্রবলেমটা কি, সে জানে সলিউশনটা কি, এবং সেটা কিভাবে প্রয়োগ করতে হয়। তো এটা হয়তো তখন মিরাকেল ছিল, কিন্তু আজ যখন এই মিটিং রুমে আমরা একে অন্যের দিকে তাকাই, তখন দেখি এইসব যদি কোনো অ্যালকোহলিক তার জীবনে প্রয়োগ করে, সেও সুস্থ হয়ে উঠবে। এটাই অ্যালকোহলিক অ্যানোনিমাস, একটা হোলসেল মিরাকেল। তাই বিল মিরাকেল নয়, মিরাকেল এই অ্যালকোহলিক অ্যানোনিমাস। বিল যখন এই চ্যাপ্টার শেষ করতে চলেছে, তখন দেখা যাক সে কি বলছে। আমরাও আমাদের জীবনে এইভাবে বাঁচার চেষ্টা করেছি, ঠিক কেমন ভাবে এক ডুবন্ত মানুষ জীবনের জন্য লড়াই করে। এই ডুবে যাওয়ার যন্ত্রণা থেকেই আকুল বাঁচার ইচ্ছে জন্ম নেয়। প্রথমেই বাঁচার অবলম্বনকে একটা হালকা খড়কুটো মনে হয়, কিন্তু পরে তা প্রমাণিত হয় ঈশ্বরের ভালোবাসা এবং শক্তির ভাব। প্রথম আশা জাগে, তারপরে বিশ্বাস, এবং সেই বিশ্বাস ভরসায় বদলে যায়। বিলের মনে হয়েছিল, এবি যদি পেরে থাকে, আমিও পারব। আমরাও এইভাবে একে অপরকে দেখে এগোই। আমাদের একটা নতুন জীবন দেওয়া হয়েছে। আরো সুন্দরভাবে বলতে গেলে, জীবনের জন্য এমন এক নকশা তিনি এঁকে দেন যা সত্যি কার্যকরী হয়। খ্যাতনামা মার্কিন মনস্তত্ত্ববিদ উইলিয়াম জেমস তার বই ভ্যারাইটিজ অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্সে বলেছেন, মানুষ ঈশ্বরকে চিনতে পারে, তাকে অনুভব করতে পারে নানা পদ্ধতিতে। আমরা কাউকে বিশ্বাস করাতে চাই না যে ঈশ্বরকে উপলব্ধি করার একটাই পথ। আমরা কেবল বলি আমরা কিভাবে আরোগ্য পেয়েছি, সেই গল্পটা আমরা বলে শোনাই। আমরা যা শিখেছি, অনুভব করেছি এবং দেখেছি, তার সত্যি যদি কোনো মানে থাকে, তাহলে বলা যেতে পারে আমাদের জাতি, প্রজাতি, গায়ের রং যাই হোক না কেন, আমরা সকলেই একজন জীবন্ত বিরাজমান সৃষ্টিকর্তার সন্তান। আমরা যদি সত্যি আগ্রহী এবং সৎ হই, তাহলে আমরা তার সাথে সহজ সরল সম্পর্ক স্থাপন করতে পারি। এই সম্পর্ক খুবই সরল এবং সোজা। যাদের ধর্মের প্রতি আনুগত্য আছে, তারাও এই ধরনের সম্পর্ক কোনো রকম মানসিক বাধা পাবেন না, বা তাদের বিশ্বাসে, ধর্মীয় অনুষ্ঠানের সাথে এই বিশ্বাসের কোনো রকম দ্বন্দ্ব বাঁধবে না। আমাদের নিজেদের মধ্যে এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, কোনো ধর্মের সঙ্গেই আমাদের বিরোধ নেই। ভিন্ন ভিন্ন মানুষ যে কোনো ধর্ম অবলম্বনকারী, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটা একটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা ব্যক্তি বিশেষ তার অতীত অভিজ্ঞতা, পরিবেশ অথবা বর্তমান পছন্দ অনুসারে নিজেই ঠিক করে নেবেন। আমরা সকলেই হয়তো ধর্মীয় সংস্থার সাথে জড়িত নই, কিন্তু অনেকের এই ব্যাপারে অনুকূল মত পোষণ করি। আমাদের কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো ছুঁতমার্গ নেই। এরপরের অনুচ্ছেদে মদাসক্তি বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা মোর অ্যাবাউট অ্যালকোহলিজম, মানে এর পরের চ্যাপ্টার যেটা, যা আসলে প্রথমে মদ তুলে নেওয়ার ইনস্যানিটিটাই ব্যাখ্যা করে।
যে প্রথম মত তুলে নিয়ে আমরা যখন যে মেন্টাল অবসেশন থেকে সেই যে ইনসানিটি, সে তারই ব্যাখ্যা এর পরের চ্যাপ্টারতে আছে। এবং আরেকটি পরিচ্ছেদ আছে অবিশ্বাসী অজ্ঞেয়বাদী উদ্দেশ্যে লেখা। হ্যাঁ, যার অর্থ যাদের সোজাসুজি ভগবান সম্পর্কে অভিজ্ঞতা বা জ্ঞান নেই, সেই অজ্ঞবাদীদের জন্য। এরকম অনেক লোকই আজ আমাদের সদস্য। মজার কথা এই যে এই ধরনের অবিশ্বাসীদের চিন্তা ভাবনা তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রে কোনরূপ বাধার সৃষ্টি করে না। আগের পাতায় একটা শর্তের উল্লেখ করেছেন উনি, সেটা মনে রাখা দরকার, যদি তারা সততার সঙ্গে এবং ইচ্ছুকতার সঙ্গে চেষ্টা করতে রাজি থাকে। তাছাড়া কিছু নির্দিষ্ট নির্দেশাবলী দেওয়া আছে আমাদের সুস্থ হয়ে ওঠা সম্পর্কে। তারপরে বলা হয়েছে 43টি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। লক্ষ্য করো, রিকভার্ড শব্দটা এখানে আবার ব্যবহার করা হয়েছে। আমরা যে কাজ বা স্টেপ ওয়ার্ক করেছি তাতে আমাদের রোগের লক্ষণগুলি আর নেই। দেহে সুস্থ না হতে পারলেও আমরা সুস্থ হয়ে উঠেছি মনে, হতাশা মুক্ত হতে পেরেছি, আমাদের মধ্যে আর সেই বিহ্বলতা নেই, দ্বন্দ্ব নেই, পাগলামো নেই, আমি সংসারের একজন হতে পেরেছি। তো এরপরে রয়েছে ওই 43টি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। এখানে প্রত্যেকে তাদের নিজের গল্পে নিজের ভাষায় দৃষ্টিভঙ্গিতে বলেছেন কিভাবে ঈশ্বরের সাথে তার সম্বন্ধ স্থাপিত হয়েছিল। বিল এখানে চেয়েছে যারাই তার নিজের অভিজ্ঞতার গল্প বলুক, সে যেন বলে তার ঈশ্বরের সঙ্গে কিভাবে সম্বন্ধ গড়ে উঠলো এবং শেষ পর্যন্ত সে কিভাবে সুস্থতা পেল। আর যখন সে এই গল্পটা বলছে, তখন এই গল্পের থেকে প্রতিফলিত আমাদের সদস্যদের এক প্রতিচ্ছবি এবং সঠিকভাবে বোঝা যায় তাদের জীবনে কি ঘটেছিল। আর যখন সে তার গল্পটা বলছে তখন সেটা যেন এই সিকোয়েন্সে হয়, হোয়াট ইট ওয়াজ লাইক, হোয়াট হ্যাপেন্ড, এন্ড হোয়াট ইটস লাইক নাও। মানে সে কিরকম ছিল, কি মধ্যখানে কি ঘটেছে এবং আজকে সে কেমন আছে। খুব সোজা এবং সরল ভাবে সে যদি এই গল্পটা ব্যক্ত করে সেটাই কাজের হয়। তো আমরা শেষ প্যারাগ্রাফে চলে এসেছি। আমরা আশা রাখি যে এই স্বীকারোক্তি কারোর কাছে স্থূল রুচির নিদর্শন বলে মনে হবে না। আমাদের একান্ত আশা যে যেসব মদ্যপ মহিলা ও পুরুষ একাগ্রভাবে মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছেন, তারা এইসব পৃষ্ঠার মধ্যে তাদের সমস্যার সমাধান খুঁজে পাবে এবং তাদের মনে হবে আমিও এদের মতো একজন, আমিও এই জিনিস চাই। এবি যখন বিলকে ঈশ্বরের কথা বলে তার মনোপ্রত হয়নি। যতদিন না আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছে ততদিনই তাকে আবার মদের কাছে ফিরে যেতে হয়েছে। আমাদের অনেকেরই সেই একই অভিজ্ঞতা। পরের চ্যাপ্টারে এই অবসেশন, এই অসম্পূর্ণতা, প্রথম পেগের জন্য ইনসানিটির কথা বলা আছে। পরের সপ্তাহে আমরা শুরু করব মোর অ্যাবাউট অ্যালকোহলিজম। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে মন দিয়ে শোনার জন্য। এবং যেটা আমি প্রথমেই বলেছিলাম, সেটা যদি কেউ সব মিলিয়ে নিজের মতো করে একটু শেয়ার করে যে মূল কথাটা তারা মানে সে কি বুঝেছে। এই যে এতদিন ধরে আমি যেগুলো বলে যাচ্ছি, বিগ বুকের স্টোরি থেকে শুরু করে ডক্টরস ওপিনিয়ন, বিল স্টোরি, বা আজকে শেষ করলাম দেয়ার ইজ এ সলিউশন। তো এই সব মিলিয়ে মধ্যা কথাটা কি, কোনটা মনে রাখতে হবে, মানে কোনটে হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ারলেসনেস এবং সেটা কেন, এই ব্যাপারে যদি কেউ কিছু বলে তো খুব ভালো লাগবে। আর তাছাড়া কোনো প্রশ্ন থাকলে সে তো করতেই পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ চেয়ার।